ওকে, তো গুড ইভিনিং সবাইকে। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ফাঁকে দেখছি। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো আমরা পড়ছিলাম হচ্ছে পোয়েটিক্স, 1 থেকে 6 চ্যাপ্টার পর্যন্ত পড়া হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, আর এদিকে কি এগুলো পড়া চলছে? রবিনসন ক্রুসো, গালিভার্স ট্রাভেলস। আচ্ছা, সরি, তার আমি একটু কলটা ধরে নিই আবারও। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও, পানি আছে? আচ্ছা, জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা পড়াটা শুরু করি সরাসরি। আচ্ছা, গতদিন আমরা ট্র্যাজেডির সংজ্ঞাসহ তার এলিমেন্টগুলো জেনেছি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো কয়টা এলিমেন্ট পেয়েছিলাম আমরা পয়েটিক্সের? পয়েটিক্সের ট্র্যাজেডির 6টা। কয়টা? 6টা এলিমেন্ট, তাই না? বলা যাবে কি 6টা কি কি? কেউ বলতে পারবা? জি স্যার। একজন বলো, একজন বলো। হুম। প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্কাল্পচার অ্যান্ড সং। তাহলে ক্যারেক্টার, ডিকশন, জি স্যার, থটস, প্লট, স্পেকট্রাম। ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটেকল। হ্যাঁ। স্পেকটাকুলার সং, তাই তো? হুম। এবং কোনটা কি সেটা এখানে দেখানো হয়েছে, ওগুলো নিয়ে অতটা টেনশন করার কিছু নেই। জাস্ট এই 6টা এলিমেন্টের কথা মনে রাখতে হবে, কারণ এটা ব্রিফ কোশ্চেনেও আসে, অনেক সময় শর্ট কোশ্চেনেও আসে যে এলিমেন্টগুলোকে ডিসক্রাইব করতে হবে। ঠিক আছে? হুম। আচ্ছা, এখন এইগুলো নিয়ে আবার বর্ণনা করা হয়েছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কোনটা, কোনটা না হলেও চলবে, কোনটা চলবে, কিসের উপরে কোনটা ডিপেন্ড করছে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কারণ এখানে আমাদের আরও বড় কিছু আলোচনা আছে। তো যাই হোক, ডেফিনেশনটা কেউ বলতে পারবা? ট্র্যাজেডির ডেফিনেশনটা কেউ? সংজ্ঞাটা আমি বলেছিলাম ভালো করে পড়তে, একদম মুখস্থ করে ফেলতে। কেউ বলতে পারবা আমাকে? কেউ একজন? জি স্যার। আচ্ছা, হাত তোলো, কে কে সংজ্ঞাটা আমাকে বলতে পারবা? দেখি, একদম না দেখে হড়হড় করে বলে দিতে পারবা। স্যার একটু দেখতে হবে। পরীক্ষার সময় তো দেখতে দিবে না কেউ। কেউ নেই যে না দেখে বলতে পারবে? আচ্ছা, জাকিয়া সুলতানা বলো দেখি, শুনি আমরা। So, tragedy is an imitation of a serious, complete, and significant action presented in embellished language using various artistic devices suited to different parts of the play, not through narration but through action, with the aim of arousing pity and fear and thereby achieving the catharsis of these emotions. আচ্ছা, আমি চাচ্ছিলাম টেক্সটের সংজ্ঞাটাকে হুবহু বলতে। স্যার ওইটাও পারি। না, ওটা বলো আমাকে, টেক্সটেরটা বলো। হ্যাঁ। So, tragedy is a representation of an action that is worth serious attention, complete in itself, and of some amplitude in language, enriched by a variety of artistic devices appropriate to the several parts of the play, হুম। presented in the form of action, not narration, হুম। by means of pity and fear, bringing about the পারগেশন। purgation of such emotions. আচ্ছা, ভেরি গুড। হুম। এই তো সুন্দর হয়েছে। এগুলোকে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? যতটুকু পারবা ওগুলোকে তোমার টেক্সটে, মানে তোমার লেখার ভিতরে ইনক্লুড করতে হবে। যতটুকু পারবা টেক্সট রিলেটেড, টেক্সটের মতো হুবহু দেওয়ার চেষ্টা করবা, তাতে এক্সামিনারকে ইমপ্রেস করা যাবে বেশি। বুঝতে পেরেছো? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এরপর আমরা চলে আসছি প্লটটা। প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে প্লট। বলছে অফ দিস এলিমেন্টস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য প্লট। আর প্লট মানে কি? প্লটের সঙ্গে কি? হোয়াট ইজ প্লট? বলো তো, প্লটটা কি? স্যার কাহিনী মূলত। না, The ওটা বললে plot তো is হবে the না। arrangement of the incidents. হ্যাঁ, তোমাকে এর এর সাথে কথা বলতে হবে। তোমার ওই, তাই তো, উকিল নিয়ে কথা বলতে হবে। যে কোনো কথা বললে আমি মানবো না। তোমাকে বইয়ের সাথে বলতে হবে কি? প্লট হচ্ছে দ্য অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্ট, Incidents. তাই তো? হ্যাঁ, তাহলে দ্য অর্ডার্ড অ্যারেঞ্জমেন্টস অফ দ্য ইনসিডেন্টস ইজ নন অ্যাজ প্লট।
ঠিক আছে তো? তো এখানেও আবার পাশে বলা দেওয়া হয়েছে, দেখো, দ্য অর্ডারিং অফ দ্য ইনসিডেন্টস। প্লট মানে হচ্ছে দ্য অর্ডারিং অফ দ্য ইনসিডেন্টস। কারণ কি, ফর ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন নট অফ মেন বাট অফ অ্যান অ্যাকশন, অফ অ্যাকশন অ্যান্ড লাইফ, অফ হ্যাপিনেস অ্যান্ড আনহ্যাপিনেস। তাহলে ট্র্যাজেডি কোনো মানুষকে রিপ্রেজেন্ট করে না, বরং মানুষের অ্যাকশন বা লাইফকে, তার হ্যাপিনেস বা আনহ্যাপিনেসকে রিপ্রেজেন্ট করে। এখন হ্যাপিনেস আর আনহ্যাপিনেস এটা কিভাবে হয়? এটা কি অটোমেটিক হয়? বলো, এটা কি অটোমেটিক হয়? এখানে কি কি বলছে দেখো, হ্যাপিনেস অ্যান্ড আনহ্যাপিনেস আর বাউন্ড আপ উইথ অ্যাকশন। হ্যাপিনেস এবং আনহ্যাপিনেস অটোমেটিক হয় না, এটা তোমার অ্যাকশনের উপরে ডিপেন্ড করবে। এই যে তুমি যে অ্যাকশন নিবা, এখন তুমি মনে করো এখন ভালো মতো পড়াশোনা করছো না, তুমি যদি এখন ভালো মতো সেই অ্যাকশনটা না নাও, তুমি ভালো চাকরি পাবে না, তোমার জীবনের সিকিউরিটি আসবে না, তোমাকে অবশ্যই অর্থনৈতিক টেনশন করতে হবে, ফ্যামিলি নিয়ে টেনশন করতে হবে, তুমি হয়তো ওয়ান কাইন্ড অফ আনহ্যাপিনেসে ভুগবা, কি না বলো? হুম। আর যে অ্যাকশনটা ভালো নিবে, পড়াশোনা করবে, অন্তত অর্থনৈতিক টেনশন তাকে ভুগতে হবে না, তাই নয় কি? এরকম না ব্যাপারটা? অতএব হ্যাপিনেস এবং আনহ্যাপিনেস এমনি এমনি আসে না, এটা তোমার অ্যাকশনের উপর ডিপেন্ড করেই এটা আসবে। ভাগ্যের উপরে চালিয়ে দিই অনেক সময় নিজেকে একটু সন্তুষ্ট করার জন্য, যে অন্তত ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিলে নিজের দোষটা হালকা হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এ পর্যন্ত যখন পৌঁছেছি, আমার সাথেও অনেক বন্ধু বান্ধব ছিল, অনেকেই তো দেখছি যে কে কীভাবে জীবন পরিচালনা করেছে, কে কীভাবে চলেছে, তার উপর ডিপেন্ড করেই তাদের জীবনটা কিন্তু মানে সজ্জিত হয়েছে। হ্যাঁ, পরিশ্রম করতে গেলে কেউ কেউ তো ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ, অল্পতে ক্লান্ত হয়ে যায়, অল্পতেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে। হ্যাঁ, তো এরকমভাবে যেমন ইডিপাস রেস্ক আমরা পড়েছিলাম, তাই না, সেকেন্ড ইয়ারে। ইডিপাসের যে পতন, এই পতনটার জন্য দায়ী কে? বলো। সে নিজে। হ্যাঁ, ভাগ্যকে পরিবর্তন করতে চাইছি। নিজেই। আমরা একটা প্রশ্ন পড়েছিলাম, তাই না, যে ইডিপাস অ্যাজ আ ট্র্যাজেডি অফ ফেট অর ট্র্যাজেডি অফ ক্যারেক্টার। এখানে কাকে দায়ী করব? ক্যারেক্টারকে দায়ী করব না ফেটকে দায়ী করব, নাকি উভয়ই কিছুটা হয়তো দায়ী আছে? বলো। স্যার উভয় কিছুটা দায়ী। হ্যাঁ, ইডিপাসের ক্ষেত্রে উভয়টাই দায়ী। উভয়টাই দায়ী, তাই তো? কারণ ফেট তো আছেই, সাথে সাথে কি বলো, ইডিপাস নিজেও দায়ী। নিজের ইডিপাস অ্যাকশনগুলো। নিজে হ্যাঁ, করছে। সে জানতো, সে পালিয়ে এসেছিল যে সে তার বাবাকে হত্যা করে মাকে বিয়ে করবে। তাহলে এখানে দুটা কাজ সে জীবনে যদি প্রতিজ্ঞা গ্রহণ করতো যে আমি এই দুটা কাজ কখনোই করব না, ঠিক আছে, তাহলে তো এই ঘটনাগুলো ঘটতো না। সেই হিসাবে সে বলতে পারতো যে আমি কারোর সাথে ঝগড়া করব না, কাউকে হত্যা করব না। এটা একটা ঘটনা। আর একটা হচ্ছে যে আমার বিয়ে করব, ঠিক আছে, কিন্তু আমার একদিনেরও যদি কারো বয়স বেশি হয় এরকম কোনো মেয়েকে আমি বিয়ে করব না। বিয়ে কর- তাহলে তো এই দুটো জায়গায় তাহলে এই দুটো ঘটনা ঘটতো না। কিন্তু সে তো মোটামুটি নিজের গর্ব অহংকারে, হ্যাঁ, একদম রাস্তা নিয়ে মারামারি করে তো সে উল্টাপাল্টা করে ফেললো সব কিছু। অতএব তার অ্যাকশনের সাথেই কিন্তু এটা রিলেটেড। তাই বলছে হ্যাপিনেস এবং আনহ্যাপিনেসকেই রিপ্রেজেন্ট করা হয় ট্র্যাজেডিতে। আর ট্র্যাজেডিতে কি হ্যাপিনেস রিপ্রেজেন্ট করা হয় নাকি আনহ্যাপিনেস বেশিরভাগ ক্ষেত্রে? কোনটা? আনহ্যাপিনেস। ট্র্যাজেডি মানেই হচ্ছে কি আনহ্যাপিনেস। কারণ আমরা রাইডার্স টু দ্য সি পড়েছি, তারপর হচ্ছে ইডিপাস রেস্ক পড়েছি, ম্যাকবেথ পড়েছি, তারপর হচ্ছে কি ডক্টর ফস্টাস পড়েছি, সবগুলোই কি বলো, হ্যাপিনেস আছে। ট্র্যাজেডি। হ্যাঁ, ট্র্যাজেডি। ট্র্যাজেডি, এবং এখানে আনহ্যাপিনেসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং প্রত্যেকে ম্যাকবেথের এই তার জন্য দায়ী কে বলো? লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ তো আছেই, তার সাথে কি ম্যাকবেথ দায়ী না? বলো। জি স্যার ম্যাকবেথ। হুম। ম্যাকবেথ করছে নিজের হাতে। হ্যাঁ, আমার বউ বললো আর আমি নাচতে শুরু করে দিলাম। হ্যাঁ, আমার বউ বললো আমি নাচতে শুরু করে দিলাম, এমনটা না। সে নিশ্চয়ই মনে মনে আগে আকাঙ্ক্ষা করেছে বলেই তো সে চিঠি লিখেছে তার ওয়াইফ। ওর লোভ ছিল। হ্যাঁ, সে শুধু সাপোর্ট চেয়েছে, সে হয়তো মানসিক সাপোর্টটা চেয়েছে, কারণ তার মোরাল নেচারটা কিছুটা লেডি ম্যাকবেথ থেকে একটু বেশি ছিল, কিন্তু সেটা একদম স্ট্রং ছিল না। স্ট্রং থাকলে ওরকম লেডি ম্যাকবেথ দু চারটাকে সে ফেলে দিতে পারতো যে না আমি এই কাজ করতে পারবো না, কিন্তু সেটা তো সে করেনি। সে নিজের কাছ থেকে কিছুটা সুবিধা চেয়েছে। তারপর হচ্ছে ডক্টর ফস্টাস, কে দায়ী? সে একা একাই করছে, তার বন্ধুকে তার হত্যা করা, তার ছেলেকে হত্যা করার চেষ্টা সে একা একাই করছে বউকে ছাড়া। পরবর্তীতে তো সে এমন জায়গায় জড়িয়ে গেছে যে আর কিছু করার নেই। একইভাবে ডক্টর ফস্টাস, তার অধপতনের জন্য দায়ী কে বলো? সে নিজেই। নিজেই। তাই বলছে সবই হ্যাপিনেস আনহ্যাপিনেস এটা তার অ্যাকশনের সাথে রিলেটেড। অতএব দ্য পারপাস অফ লিভিং ইজ অ্যান এন্ড হুইচ ইজ আ কাইন্ড অফ অ্যাক্টিভিটি। মানুষের বেঁচে থাকার মানেই হলো কোনো না কোনো একটা লক্ষ্য। আর লক্ষ্যে পৌঁছাতে হলে কি চুপচাপ বসে থাকলে হবে? হুম,
বলো, তুমি হতে চাও একজন শিল্পী, তুমি একজন ক্রিকেটার হতে চাও, তুমি একজন ভালো পরিচালক হতে চাও, তুমি একজন ভালো রাইটার হতে চাও, চুপচাপ বসে থাকলে হবে? নাকি জন্মগতভাবে একটা কোয়ালিটি পেয়ে গেছি, ওটাতে চুপচাপ শুয়ে থাকলে আমি অটোমেটিক ফুটবল ক্রিকেটার হয়ে যাব নাকি? এরকম কিছু? হুম? জি না স্যার, নাকি কি পরিশ্রম করতে হবে? করতে কোনো না হবে। কোনো অ্যাক্টিভিটি নিতে হবে, নট আ কোয়ালিটি। তাহলে লক্ষ্যে পৌঁছানোটা কোয়ালিটি দিয়ে হবে না, ইউ হ্যাভ টু হ্যাভ সাম অ্যাক্টিভিটিস, তাই তো, ফর রিচিং ইয়োর গোল। আর এই গোলে পৌঁছানো হলে যে অ্যাক্টিভিটিগুলো হয়, ওই অ্যাক্টিভিটিগুলোর উপরে ডিপেন্ড করেই তোমার লাইফে হ্যাপি হবা না আনহ্যাপি হবা তার উপর ডিপেন্ড করবে। সুতরাং ইট ইজ দেয়ার ক্যারেক্টার্স ইনডিড দ্যাট মেক মেন হোয়াট দে আর। অতএব একজন মানুষ কেমন সেটা নির্ভর করে পুরো তার ওই ক্যারেক্টারের উপরে, কারণ ক্যারেক্টার মানেই তো অ্যাকশন। বাট ইট ইজ বাই রিজন অফ দেয়ার অ্যাকশন দ্যাট দে আর হ্যাপি অর দ্য রিভার্স। অতএব তারা কী ধরনের অ্যাকশন নিচ্ছে এখন তার উপর ডিপেন্ড করে তারা হয় হ্যাপি হবে আর না হয় আনহ্যাপি হবে। তবে বলছে ট্র্যাজেডি আর নট পারফর্ম দেয়ার ফর ইন অর্ডার টু রিপ্রেজেন্ট ক্যারেক্টার। অতএব ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা কিন্তু ট্র্যাজেডির উদ্দেশ্য না। ট্র্যাজেডির উদ্দেশ্য হলো কি? অ্যাকশন রিপ্রেজেন্ট করা, যদিও ক্যারেক্টারটা অ্যাকশনের সাথে রিলেটেড থাকে, কিন্তু মেন কাজ হচ্ছে অ্যাকশন রিপ্রেজেন্ট করা। আর এই অ্যাকশনের বা ইনসিডেন্টের যে অ্যারেঞ্জমেন্ট সেটাই হচ্ছে আমাদের প্লট। তাই বলছে দাস দ্য ইনসিডেন্টস অ্যান্ড দ্য প্লট আর দ্য এন্ড এইমড অ্যাট ইন ট্র্যাজেডি। অতএব ট্র্যাজেডির লক্ষ্য কি? কি করা? ওই প্লট অনুসারে চলা নাকি? একটা প্লট তৈরি করা হবে, একটা প্লট থাকবে, সেই প্লট অনুসারে চলাই হলো কি ট্র্যাজেডির একমাত্র এইম। অ্যান্ড অলওয়েজ দ্য এন্ড ইজ এভরিথিং, এবং তার শেষই হলো সব কিছু। শুরুটা সুখেরও হতে পারে, শুরুটা দুঃখেরও হতে পারে, কিন্তু ট্র্যাজেডির শেষে কি হবে সব সময় বলো? হুম? ট্র্যাজেডি। কি হবে? আনহ্যাপি কিছু ঘটনা ঘটবে, তাই না? সেগুলোই তাহলে হচ্ছে এন্ড ইজ এভরিথিং। অতএব এন্ডটা কেমন হচ্ছে, হ্যাঁ? তাই বলছে ফার্দার মোর দেয়ার কুড বি আ ট্র্যাজেডি উইদাউট অ্যাকশন। দেখো, কুড নট বি আ ট্র্যাজেডি উইদাউট অ্যাকশন। অতএব অ্যাকশন যেখানে নেই সেখানে ট্র্যাজেডি হবে না, কিন্তু দেয়ার কুড বি উইদাউট ক্যারেক্টার। ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি হতে পারে, কিন্তু অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি হবে না। আর অ্যাকশন মানে কি? ক্যারেক্টার তো থাকবে ইনভলভ, দ্য ক্যারেক্টার ইজ ইনভলভ ফর দ্য সেক অফ অ্যাকশন। তাহলে আমার ফোকাস কি, ক্যারেক্টার নাকি ওই ক্যারেক্টারের অ্যাকশন? কোনটাকে ফোকাস করার উদ্দেশ্য ট্র্যাজেডিতে বলো? হুম? অ্যাকশন। 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 আমার উদ্দেশ্য ইডিপাস না, আমার উদ্দেশ্য হচ্ছে ইডিপাসের অ্যাকশনগুলো, তাই তো? অতএব অ্যাকশন থাকতে হলে ক্যারেক্টার থাকতে হবে, কিন্তু আমার মূল লক্ষ্যটা হচ্ছে ইডিপাস কী ধরনের অ্যাকশনগুলো নিচ্ছে সেইটাকে রিপ্রেজেন্ট করা। ইডিপাস কিভাবে কথা বলছে, সে কিভাবে ধরছে, কিভাবে তার যুক্তিগুলোকে উপস্থাপন করছে, এইগুলো হলো ব্যাপার। হ্যাঁ, এখন ওই যে বললাম যে তুমি এখন পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না খারাপ রেজাল্ট করবা, সেটা তার উপর কার উপর ডিপেন্ড করতেছে? টিচারের উপর ডিপেন্ড করতেছে, নাকি টিচার যে নির্দেশনাগুলো দিচ্ছে সেগুলো মানার উপর ডিপেন্ড করতেছে তোমার? কোনটা? স্যার মানার আমারও মানার নির্দেশনা উপরে, তাই না? মানতে হবে। হ্যাঁ, এখন তোমাকে বলা হচ্ছে যে তুমি এরকম এরকম করলে তুমি এরকম রেজাল্ট করবা। এখন তুমি সবসময় তোমার দুর্বলতা দেখাচ্ছ, স্যার আমি পড়তে পারি না, আমার পারিবারিক সমস্যা আছে, আমি বেশি লিখতে পারি না, আমি পরীক্ষাগুলো দেওয়ার মতো টাইম পাচ্ছি না, এই সকল বলতেছো, অথচ তুমি ভালো রেজাল্ট করতে চাচ্ছ। হবে কি আদৌ? হুম? বলো। জি না স্যার। মনে করো তুমি অসুস্থ, মনে করো তুমি অসুস্থ, তুমি এখন কোনো ফাইনাল পরীক্ষা দিতে পারোনি, কোনো অজুহাতকে, অসুস্থতার কোনো অজুহাতকে মেনটেন করা হবে, গ্রহণ করবে? হুম? নো স্যার। না স্যার। অথবা তুমি সারা জীবন অসুস্থ থাকো, এই জন্য তুমি পড়াশোনা করতে পারোনি, এই জন্য তুমি পরীক্ষার খাতায় কি লিখে আসতে পারবা যে স্যার আমি সবসময় অসুস্থ থাকি তাই পড়তে পারিনি, এখন কি করা যায় আপনি একটু সিদ্ধান্ত নিয়েন? কাজ হবে কোনো? না স্যার। কোনো কাজ হবে না। অতএব তুমি যেমন অ্যাকশন নিবা তোমার পরবর্তী তাই তো রেজাল্ট তেমন হবে। অতএব ট্র্যাজেডির লক্ষ্য হলো অ্যাকশনকে রিপ্রেজেন্ট করা, ক্যারেক্টারকে না। আর অ্যাকশন থাকলে অটোমেটিক ক্যারেক্টার চলে আসবে, কিন্তু মাই ফোকাস ইজ অন দ্য অ্যাকশন। Indeed, the tragedies of most of our recent playwrights fail to present character, and the same might be said of many playwrights of other periods. মানে কি মূল কথা হলো যে অধিকাংশ প্লেরাইটটা, সেটা আমাদের সময়ের হোক, এরিস্টটল বলতেছে, অথবা পরবর্তী যে সময়ের হোক না কেন, সকল প্লেরাইটের একটা বড় কি হলো ভুল হলো কি যে তারা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারছে না ভালো মতো, কারণ অ্যাকশনটাকে তারা দিতে পারছে না। তো এখানে কিছু উদাহরণ বলা হয়েছে যেগুলো যেহেতু আমরা পড়ি নাই অতএব এটা আমরা বলতে পারবো না, অতএব ওটা বাদ দাও। এখানে আমরা চলে আসি, পরে কিছু উদাহরণ আসবে যেটা আমরা ইডিপাস থেকে পাবো। বলতেছে এগেইন, ইফ সামওয়ান রাইটস আ সিরিজ অফ স্পিচেস এক্সপ্রেসিভ অফ আ ক্যারেক্টার অ্যান্ড ওয়েল কম্পোজড অ্যাজ ফার অ্যাজ থট অ্যান্ড অ্যাকশন আর কনসার্ন, থট অ্যান্ড ডিকশন আর কনসার্ন, হি উইল নট অ্যাচিভ দ্য প্রপার ইফেক্ট অফ ট্র্যাজেডি। মনে করো একজন অ্যাকশনকে রিপ্রেজেন্ট না করে
একটা ক্যারেক্টারকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, তার কথাবার্তাগুলো, তাই তো সুন্দর, তার থটগুলো এবং তার ডিকশনগুলো খুব সুন্দর করে সে কিন্তু তুলে ধরেছে, লিখেছে। তাহলে কি সে একটা ভালো ট্র্যাজেডি লিখতে পারবে? বলো। ট্র্যাজেডির উদ্দেশ্য কি? ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা না অ্যাকশন রিপ্রেজেন্ট করা? বলো। Sir, Action. Action. এখন মনে করো সে খুব সুন্দর করে ভিক্ষুকের বেশ সে সেজে আসছে, ছেঁড়া ছোটা জামা পরছে, তাই তো চুল এলোমেলো, হাতে একটা প্লেট আছে, ছেঁড়া একটা ব্যাগ আছে। হ্যাঁ, এখন সে হচ্ছে এমনি প্র্যাকটিক্যাল লাইফে সে একজন মনে করো হচ্ছে বিজনেসম্যান বা হচ্ছে দোকানদার, কিন্তু অভিনয় করতেছে সে একজন ভিক্ষুকের। তাহলে সে খুব কস্টিউম টাস্টিউম পরে সে ভিক্ষুক হিসাবে উঠে আসছে। এখন ভিক্ষুক হিসাবে তার অ্যাকশনটা কি কি হবে বলো? ভিক্ষুক হিসাবে অ্যাকশন কি? ভিক্ষা করা, ভিক্ষা চাওয়া। কিন্তু সেটাই যদি সে ঠিক মতো চাইতে না পারে, তাহলে তার ড্রেসভূষা তার এগুলো দিয়ে কোনো লাভ আছে? হবে? বলো। না স্যার। হ্যাঁ, তাই বলছে যে সুন্দর করে সে ই করছে, কিন্তু হি উইল নট স্টিল অ্যাচিভ দ্য প্রপার ইফেক্ট অফ আ ট্র্যাজেডি। দিস উইল বি ডান মাচ বেটার বাই ট্র্যাজেডি হুইচ ইজ লেস সাকসেসফুল ইন ইটস ইউজ অফ দিস এলিমেন্টস বাট হুইচ হ্যাজ আ প্লট গিভেন অ্যান অর্ডার কম্বিনেশন অফ ইনসিডেন্টস। কিন্তু যেখানে কি করা হয়েছে, ওই যে অ্যাকশনগুলোর একটা অর্ডার রিপ্রেজেন্ট আছে, সেটাতে যদি ডিকশনও খারাপ হয়, থটও খারাপ হয় এবং তার স্পিচগুলোও যদি অতটা এক্সপ্রেসিভ নাও হয়, কিন্তু অ্যাকশনটার যদি অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট থাকে এবং সুন্দর যদি একটা ধারাবাহিকতা থাকে, তাহলে সেটা হয়তো বা সাকসেসফুল হবে। কিন্তু যদি অ্যাকশনটা ঠিকমতো রিপ্রেজেন্ট না হয়ে এই ডিকশন থট যতই তুমি ভালো করে রিপ্রেজেন্ট করো না কেন, তোমার হবে না। তার মানে কি, প্লট যদি ঠিকমতো না হয়, তাই তো, কারণ কি অর্ডার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্লট ওই অ্যাকশনের, তাহলে আর অ্যাকশনগুলো যদি ঠিকমতো অ্যারেঞ্জ না হয় বা অ্যাকশন যদি ঠিকমতো না দেওয়া যায়, বাকি 5টা এলিমেন্ট যত ভালো করেই দাও না কেন, তোমার ট্র্যাজেডি সাকসেসফুল হবে না। কি কথা বুঝতে পেরেছো? এখানে এটাই হচ্ছে উদ্দেশ্য, যে প্লটকে বোঝানো, যে প্লট যদি ঠিকমতো না হয়, বাকি এলিমেন্টগুলো যত ভালো করেই নিয়ে আসো না কেন, তোমার কোনো ট্র্যাজেডি ভালো মতো হবে না। কি কথা বুঝতে পেরেছো? সুতরাং বলছে another point to note is that the two most important means by which tragedy plays on our feelings, that is reversal and recognition. আর ট্র্যাজেডির আমাদের মনের উপরে ইফেক্ট ফেলে সবচেয়ে দুটা কারণ, একটা হচ্ছে রিভার্সাল আর একটা হচ্ছে কি রিকগনিশন। আর রিভার্সাল এবং রিকগনিশন আর বোথ কনস্টিটিউয়েন্টস অফ দ্য প্লট, কিন্তু এই দুটাই আবার কি প্লটের গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্ট বা এলিমেন্ট। তাহলে ট্র্যাজেডির এলিমেন্ট হচ্ছে প্লট, আবার প্লটের এলিমেন্ট হচ্ছে কি রিভার্সাল অ্যান্ড রিকগনিশন। এখন রিভার্সাল আর রিকগনিশন কি? রিভার্সাল বলতে কি বোঝায়, রিকগনিশন বলতে কি বোঝায়? ভাগ্য হঠাৎ করে পরিবর্তন হয় এরকম। রিভার্সাল মানে কি পুরো উল্টে যাওয়া, রিভার্স হয়ে যাওয়া বলি না, পুরো উল্টে যাওয়া, মানে যা তুমি ভেবেছিলা বা যে অ্যাকশন তুমি নিয়েছিলে তার উল্টো। যেমন ট্র্যাজেডি কি হলো, ইডিপাস পালিয়ে গেল কোথা থেকে, কোথা থেকে পালিয়ে গেল বলো? কোরিন্থ থেকে পালিয়ে সে থিয়েসে আসলো, কি করার জন্য বলো? স্যার ওই ভবিষ্যৎবাণী থেকে বাঁচাচ্ছে, যাতে সে তার বাবাকে হত্যা করে মাকে যেন বিয়ে না করতে পারে, এরকম ঘটনা যদি না ঘটে। কিন্তু গিয়ে ঘটনাটা ঘটলো কি, পুরো রিভার্স হয়ে গেল না বলো? জি স্যার উল্টো। আচ্ছা, রিভার্সাল হলো ঠিক আছে, কিন্তু রিভার্সালটা রিকগনিশন না হওয়া পর্যন্ত তো সে জীবন যাপন করেছে নাকি 15 বছর, তার 2টা ছেলে হয়েছে, তার 2টা মেয়ে হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা রিকগনাইজ হলো না। রিকগনাইজ হওয়ার পরেই তো আমরা বুঝতে পারলাম যে তার ট্র্যাজেডিটা কি ঘটলো নাকি। তাহলে একদিকে সে যেমনটা চেয়েছিল পুরো রিভার্সের ঘটনা ঘটবে, আর হচ্ছে তেমনি একইভাবে ম্যাকবেথের ঘটনা নাকি, যেমন হচ্ছে লেডি ম্যাকবেথ, সে কি বলেছিল যে সামান্য রক্ত না, সামান্য রক্ত পানি দিয়ে ধুলেই হবে কি সব ঠিক হয়ে যাবে, আর তুমি সব আমার উপরে ছেড়ে দাও, তুমি আমার উপরে ছেড়ে দাও। আরে হ্যাঁ, তুমি তো পুরুষই না, হ্যাঁ, তোমাকে রাজা বানায় বেকে, তুমি আমার উপরে ছেড়ে দাও, দেখছি কি করা যায়। পরে পাগলটা আগে হলো কে বলো, আগে মূল্য সে লেডি ম্যাকবেথই আগে মারা গেল। লেডি ম্যাকবেথ একইভাবে ইয়া ভাবলো কি, আমাদের ডক্টর ফস্টাস কি ভাবলো, যে সে পৃথিবীর মধ্যে হিরো হয়ে যাবে, রাজা হয়ে যাবে, সে সব পাবে, 24 বছরে সব এনজয় করে ফেলবে, হ্যাঁ, এবং সে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবে, ঠিক আছে, তো সে হেলেও রাজা হয়ে যাবে, বুঝতে পেরেছো, এরকম একটা ভেবেছিল। কিন্তু শেষ পর্যন্ত হলো কি বলো, সে কি আসলেই এনজয় করতে পেরেছিল সবকিছু? না স্যার। কিন্তু 24 বছরে সে যেন সেই ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চাকে যখন তুমি অনেকগুলো খেলনা কিনে দিবা, তখন সে কোনটা নিয়ে খেলবে বলো?
তুমি যখন তার পছন্দের সব খেলা কিনে দিয়েছো, সে কোনটা নিয়ে খেলবে? ঠিক মতো খেলতে পারবে সে? বলো। নাকি সে দৌড়াদৌড়ি না শুরু করবে? স্যার। বলো। সে তো দৌড়াদৌড়ি শুরু করে দিবে নাকি? হ্যাঁ, সেটা থেকে ওইটা, ওটা থেকে এটা, এরকম করে দৌড়ে বেড়াবে, সে ঠিক মতো খেলতেই পারবে না। ঠিক আছে তো? তো এরকম ডক্টর ফস্টাসের অবস্থা তাই হয়েছিল। সে ভেবেছিল যে এসব কোনো ব্যাপার না, সোল 24 বছর, আর ও সোল দিয়ে কি হবে, ওগুলো কোনো ব্যাপার না, এরকম করে সে এনজয় করা শুরু করলো, কিন্তু পুরো রিভার্স হয়ে গেল ঘটনাটা। তাই বলছে দেখো, ফার্দার প্রুফ ইজ দ্যাট বিগিনার্স ক্যান অ্যাচিভ অ্যাকিউরেসি ইন ডিকশন অ্যান্ড দ্য পোর্ট্রেয়াল অফ ক্যারেক্টার বিফোর দে ক্যান কনস্ট্রাক্ট আ প্লট আউট অফ দ্য ইনসিডেন্ট। মানে কি, যারা বিগিনার প্লে রাইট হবে, মানে কি যারা প্রথম প্রথম নাটক লিখবে, তারা কোনগুলো অ্যাকিউরেটলি করতে পারে প্রথম দিকে? বলো। শব্দ চয়নগুলো করতে পারে, বা ক্যারেক্টারটার যে কস্টিউম দিয়ে তার যে পোর্ট্রেয়াল সেটা করতে পারে, কিন্তু তারা হয়তো বা প্লটের কনস্ট্রাকশনটা এটা হয়তো ঠিকমতো নাও করতে পারে। হ্যাঁ, এটার জন্য অভিজ্ঞতা লাগে, তাই না? এটার জন্য অভিজ্ঞতা, অ্যান্ড দিস কুড বি সেইড অফ অলমোস্ট অল দ্য আর্লিয়েস্ট ড্রামাটিক পয়েটস। অতএব যতজন ড্রামা লিখছে সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে, যে প্লটটাকে সাজাতে গিয়ে একটু সময় লাগছে, এবং অধিকাংশ সাকসেসফুল ড্রামাটিস্ট তারাই হয়েছে যারা প্লটটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পেরেছে। ড্রামা তো অনেকেই লিখছে, কিন্তু প্লট বা অর্ডার অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্ট এই জায়গাতে খুব কম মানুষই সাকসেসফুল হয়েছে। আচ্ছা, প্লটের তাহলে কনস্টিটিউয়েন্ট পার্ট কি? বলো। প্লটের কনস্টিটিউয়েন্ট পার্ট কি? Reversal recognition. হ্যাঁ, রিভার্সালস অ্যান্ড রিকগনিশনস। হ্যাঁ, এই দুইটা, এগুলো আরও বর্ণনা করাবে, এইসব নিয়েই তো চ্যাপ্টার আছে, ঠিক আছে না? দেখো এই জায়গায় এই যে পোয়েট্রিক ট্রুথ, স্যার আজকে তো পর্যন্ত আমাদের সিলেবাস আছে। এই যে দেখো এখানে দেওয়া আছে, হ্যাঁ, রিভার্সাল, ডিসকভারি অ্যান্ড ক্যালামিটি। ঠিক আছে, এই ডিসকভারি মানে রিকগনিশন, হ্যাঁ, রিভার্সাল তো আছেই, আর হচ্ছে ক্যালামিটি, এগুলো নিয়ে পরে আলোচনা আছে, অতএব ওগুলো নিয়ে এখন সময় নষ্ট করছি না। এডিপাস এগুলো থেকে উদাহরণ আসবে। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে প্লট নিয়ে ব্যাপারটা বুঝলাম, যে অর্ডার অ্যারেঞ্জমেন্ট। অতএব সব কিছু মিলে যদি 6টা এলিমেন্টের মধ্যে সবচেয়ে ভালো এলিমেন্ট হলো কোনটা, সাকসেস মানে সবচেয়ে এসেনশিয়াল এলিমেন্ট কোনটা? প্লট। প্লট। প্লট ছাড়া সাকসেসফুল ট্র্যাজেডি হবে না। বাকিগুলো থাকতে পারে, বাকি সব 5টা থাকতে পারে, কিন্তু এইটা একটা না থাকার কারণে, অতএব প্লটকে কি বলা হচ্ছে? প্লট দেন ইজ দ্য ফার্স্ট এসেনশিয়াল অফ ট্র্যাজেডি। এটাকে বলা হচ্ছে কি, ইটস লাইফ ব্লাড। হ্যাঁ, এর লাইফ ব্লাড। তাহলে হোয়াট ইজ লাইফ ব্লাড অফ আ প্লট, সরি অফ আ ট্র্যাজেডি? বলো। প্লট। প্লট, তাই না? আরেকটা জিনিস বলা হচ্ছে যে হোয়াই প্লটকে, মানে হোয়াই ইজ প্লট কল্ড লাইফ ব্লাড অফ আ ট্র্যাজেডি, কেন বলা হয়? কারণ এই যে এখানে বলতে হবে, হ্যাঁ, যে ক্যারেক্টার ডিকশন সব থাকতে পারলেও একটা প্রপার ইফেক্ট ততক্ষণ পাবে না যতক্ষণ পর্যন্ত প্লটটা পারফেক্ট হচ্ছে, নাকি? তাহলে প্লটকে যদি আমরা, বা কম্বিনেশন অফ ইনসিডেন্টগুলো যদি ঠিকমতো না দিতে পারি, তাহলে একটা ড্রামা সাকসেসফুল হবে না। সেকেন্ড হচ্ছে ক্যারেক্টার টেক্স দ্য সেকেন্ড প্লেস। তাহলে প্রথমে হচ্ছে অ্যাকশন, তারপরে হচ্ছে কি ক্যারেক্টার, আর অ্যাকশন মানেই প্লট। তাহলে প্রথমে হচ্ছে প্লট বা অ্যাকশন, তারপরে হচ্ছে ক্যারেক্টার সেকেন্ড প্লেসে। ইট ইজ মাচ দ্য সেম ইন পেন্টিং, অনেকটা পেন্টিংয়ের মতো। তাহলে ক্যারেক্টার মানে কি? পেন্টিংয়ের মতো, মানে তুমি একজন ভিক্ষুকের অভিনয় করানোর জন্য ভিক্ষুককে কি করেছো? ভিক্ষুকের সাজিয়ে এনেছো। এখন ব্যাপারটা হলো, অনেক সময় ভিক্ষুক না সাজিয়েও ভিক্ষুকের অভিনয়টা কি করা যায় না? মনে করো আমার কোনো স্টুডেন্টকে ক্লাসে থাকা অবস্থায়, সে মনে করো যে তার ক্লাস ড্রেস মানে স্কুল ড্রেস বা কলেজ ড্রেস পরে এসেছে, তাকে আমি বললাম তুমি এখন ভিক্ষুকের অভিনয় করো, সে কি করতে পারবে না ভিক্ষুকের অভিনয়? পারবে জি স্যার। স্যার, কিসের মাধ্যমে করবে? সময় করা হবে। কিসের মাধ্যমে? ক্যারেক্টারের মাধ্যমে নাকি অ্যাকশনের মাধ্যমে? অ্যাকশনের মাধ্যমে। হ্যাঁ, তার জন্য বলছি কি, যে ক্যারেক্টার না থাকলেও চলে, মানে ক্যারেক্টার মানে কি, তার ড্রেস ভোষা পরে তাকে ভিক্ষুক না সাজলেও চলবে, কিন্তু অ্যাকশন যদি সে ভিক্ষুকের মধ্যে করতে পারে তাহলেই সেটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা, তার মানে ক্যারেক্টার হচ্ছে সেকেন্ড প্লেস। ইট ইজ মাচ দ্য সেম ইন পেন্টিং, ফর ইফ অ্যান আর্টিস্ট ওয়ার টু ডাব হিজ ক্যানভাস উইথ দ্য মোস্ট বিউটিফুল কালার্স লেড অন, দেখো লেড অন অ্যাট র্যান্ডম, হি উড নট গিভ দ্য সেম প্লেজার অ্যাজ হি উড বাই ড্রয়িং আ রিকগনাইজেবল পোর্ট্রেট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে কি, মনে করো কেউ একজন রঙিন মানে কি কালারফুল একটা ছবি আঁকছে, কিন্তু ছবিটা যদি বোধগম্য না হয়, তাহলে তার থেকে যদি একজন কেউ পেন্সিল স্কেচ দিয়ে বা সাদা কালো রং দিয়েও যদি একটা বোধগম্য পিকচার তৈরি করে বা ইমেজ তৈরি করে, তাহলে কোনটা বেশি আমাদের কাছে রিকগনাইজেবল হবে? বলো। স্যার পেন্সিল দিয়ে আঁকা যেতে পেন্সিল দিয়ে ব্ল্যাক হোয়াইট দিয়ে আঁকলেও সেটা আমাদের কাছে আকর্ষণীয় হবে, যদি সেটার স্কেচিংটা সুন্দর হয়।
আর তুমি যতই রং মেশাও না কেন, রং মেশানো যদি অ্যাট র্যান্ডম হয়, ঠিক আছে, তাহলে তো তোমার কালার দিয়ে কোনো কাজ নেই। তাই ওরকম ক্যারেক্টারটা হচ্ছে কালার, আর অ্যাকশনটা হচ্ছে মনে করো এই তুমি যেটা উপস্থাপন করতে যাচ্ছ সেইটা। তারপর হচ্ছে ট্র্যাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন। দেখো, ট্র্যাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন। অতএব যেহেতু ট্র্যাজেডি হচ্ছে অ্যাকশনের রিপ্রেজেন্টেটিভ, অ্যান্ড ইট ইজ চিপলি অন অ্যাকাউন্ট অফ দ্য অ্যাকশন দ্যাট ইজ অলসো আ রিপ্রেজেন্টেশন অফ আ পার্সন। অতএব একজন এই অ্যাকশনের মাধ্যমেই আমরা পার্সনকে রিপ্রেজেন্ট করব। পার্সনের মাধ্যমে অ্যাকশনকে না, অ্যাকশনের মাধ্যমে পার্সনকে রিপ্রেজেন্ট করি। যে বললাম যে স্কুল ড্রেস পরা অবস্থায় ভিক্ষুকের অভিনয় করছে, তার মানে কিসের মাধ্যমে? পার্সনের মাধ্যমে। কি ভিক্ষুক অ্যাকশনের মাধ্যমে আমরা পার্সনকে রিপ্রেজেন্ট করলাম। তাহলে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে সেকেন্ড প্লেস, ফার্স্ট প্লেসে কে? প্লট। তাহলে থার্ড প্লেসে কে? দ্য থার্ড প্রপার্টি অফ ট্র্যাজেডি ইজ থট। তাহলে থট হচ্ছে কোথায়? থার্ড প্লেসে। দিস ইজ দ্য অ্যাবিলিটি টু সে হোয়াট ইজ পসিবল, ইম্পসিবল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইন অ্যানি গিভেন সার্কামস্টেন্স। তাহলে থট মানে কি? থট হচ্ছে একটা নির্দিষ্ট অবস্থানে ওই ক্যারেক্টার কি বলতে পারে। থট মানে কি? তার চিন্তা ভাবনা, তাই না? এখন চিন্তা করে সে ওই মুহূর্তে কি বলতে পারে। এখন মনে করো ভিক্ষুক, সে যদি একটা গ্র্যান্ড প্রোগ্রামেও যায়, মনে করো বিশাল একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছে, সে কি করবে? ভিক্ষুকের কাজ কি বলো? ভিক্ষা চাওয়া। হ্যাঁ, বিয়ে বাড়িতে কি বলবে যে তাহলে আমি একটু নেচে গেয়ে নিই, এরকম করবে? হ্যাঁ না স্যার, হ্যাঁ, ওখানেও তার কাজ হচ্ছে একই। কিসের কাজ? তার পেট পুরো খাওয়াতে হবে আর কিছু টাকা বাগাতে হবে, এছাড়া কিন্তু আর কোনো তার চিন্তা নাই। অতএব ওই সার্কামস্টেন্সেসে ওই ভিক্ষুকের কাজটা কি? সে কি ওখানে নাচবে, গান করবে, সুন্দর করে পোশাক পরে আসবে? তা না, তার কাজই হচ্ছে ওখানে ভিক্ষা চাওয়া। আর ভিক্ষা চাওয়ার মুহূর্তে সে কি পরিস্থিতি বুঝতে যাবে যে তোমার পরিস্থিতি কি, তোমার পকেটে টাকা আছে কি নাই, সেটা তার দেখার বিষয় না। তোমার সামনে হাত পাতাই হলো তার কাজ, এবং যতটুকু তোমাকে কনভিন্স করতে পারে ততটুকুই তার কাজ, অ্যাকশন। এবং কনভিন্সটা কত ভালো মতো করতে পারছে তার উপর ভিত্তি করে একজনের পকেট থেকে টাকা বার করতে পারে। তাহলে অ্যাকশনটা হচ্ছে এখানে জরুরি। থটটা হচ্ছে থার্ড প্লেস। আর থট মানে হচ্ছে একটা পরিস্থিতিতে কি জাতীয় চিন্তা সে করতে পারে ওই পরিস্থিতির সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি। ইট ইজ হোয়াট দ্য স্পিচ ইন দ্য প্লে ইজ রিলেটেড টু দ্য আর্ট অফ পলিটিক্স অ্যান্ড রেটোরিক। অতএব এই থট মানেই হচ্ছে এটা একটা স্পিচের সাথে রিলেটেড, কথার সাথে রিলেটেড। আর এই কথার ভিতরে সে কতটুকু রেটোরিক ব্যবহার করতে পারছে, কতটুকু যৌক্তিকতা ব্যবহার করতে পারছে না। যত যৌক্তিকভাবে সে উপস্থাপন করতে পারবে তার থটটাকে, তত বেশি তার ক্যারেক্টারের সাথে ওটা মিলে যাবে। কথা বুঝতে পেরেছ? ওকে, তো এখানে আমরা একটু আগিয়ে যাই। দেখো, ক্যারেক্টার ইজ দ্যাট হুইচ, দেখো, রিভিলস পার্সোনাল চয়েস। অতএব ক্যারেক্টার হলো যেটা পার্সোনাল চয়েসকে রিপ্রেজেন্ট করে। দ্য কাইন্ডস অফ থিং আ ম্যান চুজ অর রিজেক্টস হোয়েন দ্যাট ইজ নট অবভিয়াস। অতএব একজন মানুষ কি চুজ করে বা কি রিজেক্ট করে সেগুলোর উপর ভিত্তি করে তার ক্যারেক্টারটা প্রকাশ পায়। ঠিক আছে? তো অন্যদিকে দাস দেয়ার ইজ নো রিভেলেশন অফ ক্যারেক্টার ইন স্পিচেস ইন হুইচ দ্য স্পিকার শো নো প্রিফারেন্সেস অর অ্যাভারশন হোয়াট এভার। অতএব যদি কথাবার্তা দিয়েও কিন্তু ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা যাবে না যদি তার কথাবার্তার মধ্য দিয়ে তার পার্সোনাল চয়েসটা প্রকাশিত হয়। এগুলো নিয়ে অতটা কথা নেই। তারপরে আসছে দেখো, ফোর্থ কামস দ্য ডিকশন অফ দ্য স্পিচ। যেহেতু দেখো প্রথমে আসলো অ্যাকশন, অ্যাকশনের পর আসলো ক্যারেক্টার, ক্যারেক্টারের পর আসছে কি? থট। থটটা তো তুমি কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করবা? থট কি কেউ আমি কি ভাবছি না ভাবছি লোকে বুঝতে পারবে? হ্যাঁ বলো। তাহলে কি আমার কথার মাধ্যমে প্রকাশ করতে হবে নাকি? স্পিচের মাধ্যমে কি করতে হবে? প্রকাশ করতে হবে। এখন এই স্পিচে সবচেয়ে ভালো হলো কি? ডিকশন। একজন ভিক্ষুক বলবে ইংলিশে বলবে নাকি? সে কি বলবে? যে একদম সাধু ভাষায় বলবে ভিক্ষুক, হ্যাঁ, যে আমি অসুস্থ হয়ে আছি, আমাকে 2টা টাকা দেন, হ্যাঁ, টাকা দিউন, আমি আমি কি বলবো, রেস্টুরেন্টে গিয়ে একটু পিৎজা খাবো, এরকম কি বলবে? কথার ভিতরে এরকম ডিকশন দিলে তো হবে না, কমেডি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি তার ভিক্ষুক হলো না সে? তাহলে বোঝাই যাবে সে বেশ উঁচু সমাজের কোনো ব্যক্তি, এত ভালো পরিবেশ থেকে আসা, এরকম আর কি। তাহলে ফোর্থ কামস দ্য ডিকশন অফ দ্য স্পিচ। বাই ডিকশন আই মিন, অ্যাজ আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড, দ্য এক্সপ্রেসিভ ইউজ অফ ওয়ার্ডস। হ্যাঁ, ডিকশন মানে হচ্ছে যে ওয়ার্ডের মাধ্যমে আমি আর ওই থটটাকে রিপ্রেজেন্ট করবো। অ্যান্ড দিস হ্যাজ দ্য সেম ফোর্স ইন ভার্স অ্যান্ড প্রোজ। এখন সেটা ভার্সেও হতে পারে, সেটা প্রোজেও হতে পারে। অতএব ডিকশন মানে হলো আমি আমার থটটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে কথা বলবো সেই কথাতে আমি কি ধরনের শব্দ ব্যবহার করছি। ঠিক তো? তাহলে টোটাল 4টা পেলাম।
প্রথমে পেলাম হচ্ছে প্লট, তারপর হচ্ছে কি ক্যারেক্টার, তারপর হচ্ছে কি থট, তারপর হলো ডিকশন। Diction. তাহলে বাকি থাকলো কয়টা? দুইটা। এই দুটো অনেক সময় দুইটা। থাকলেও চলে, না থাকলেও চলে। তারপর অফ দ্য রিমেইনিং এলিমেন্টস দ্য মিউজিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য প্লেজারেবল অ্যাডিশন টু দ্য প্লে। তাহলে মিউজিক হচ্ছে প্লেজারেবল অ্যাডিশন। এটা ঠিক সাকসেস বা এর সাথে যায় না, এটা জাস্ট আর একটু আকর্ষণীয় করে তোলে মাত্র। হ্যাঁ, তারপর হচ্ছে মিউজিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য প্লেজারেবল অ্যাডিশন টু দ্য প্লে। আর অন্যদিকে স্পেকটাকল আর স্টেজ ইফেক্ট। আর স্পেকটাকল হচ্ছে কি, আমি আমার স্টেজটাকে, আমি আমার ক্যারেক্টারটাকে কীভাবে কস্টিউম দিয়ে, তাই তো আশেপাশে গাছপালা দিয়ে বা মানে সিনটাকে আমি কিভাবে স্টেজ ইফেক্ট দিয়েছি সেগুলোর উপর প্রদর্শন করা অনেকটা এরকম আর কি। অ্যাট্রাকশনটা বাড়ায় মাত্র। অফকোর্স বাট ইট হ্যাজ দ্য লিস্ট টু ডু উইথ দ্য প্লে রাইটস ক্রাফট অর উইথ দ্য আর্ট অফ পোয়েট্রি। অতএব এই দুটো অন্তত আর প্লে রাইটের উপর ডিপেন্ড করছে না। এই দুটো কার উপর ডিপেন্ড করছে? রাইটারের উপরে না ডিরেক্টরের উপরে? বলো। ডিরেক্টরের উপর। এটা নির্ভর করছে যে প্লেটা ডিরেক্ট করবে তার উপর ডিপেন্ড করছে। ডিরেক্টরের উপর হ্যাঁ, আছে। তাই বলছে এই দুটা ওই প্লে রাইটের ক্রাফটের উপরে ডিপেন্ড করে না। এই দুটা যাতে আকর্ষণীয় করা যায় দর্শকদের কাছে, সেটা ডিরেক্টর যারা থাকে তাদের উপরে নির্ভর করবে। তাই বলছে দেখো, ফর দ্য পাওয়ার অফ ট্র্যাজেডি ইজ ইন্ডিপেন্ডেন্ট বোথ অফ পারফরমেন্স অ্যান্ড অফ অ্যাক্টার্স। অতএব ট্র্যাজেডির জন্য আমার অন্য কিছু লাগবে না। তাই বলছে ইন্ডিপেন্ডেন্ট এর পারফরমেন্স বা অ্যাকশন, তাই তো এই অ্যাকশনটা হচ্ছে মূল কথা, পারফরমেন্সের ব্যাপারটার সাথে জড়িত। অ্যান্ড বিসাইড দ্য প্রোডাকশন অফ স্পেকটেকুলার ইফেক্টস ইজ মোর দ্য প্রভিন্স অফ প্রপার্টি ম্যান দ্যান অফ প্লে রাইট। অতএব প্রপার্টি ম্যান মানে কি, যে রিপ্রেজেন্ট করছে, স্পেকটেকুলার ইফেক্টটা তার উপর ডিপেন্ড করছে, স্টেজ ইফেক্টটা তার উপর ডিপেন্ড করছে, এটা প্লে রাইটের উপর ডিপেন্ড করছে না। আচ্ছা, তাহলে কি বিষয়টা বোঝা গেল? আমি কি এখানে মানে কি বিষয় নিয়ে আলোচনা করা? তাহলে যে 6টা এলিমেন্ট আমরা পড়েছিলাম, সেই 6টা এলিমেন্টের গুরুত্বের চয়েস অনুসারে ধাপে ধাপে আমরা দেখলাম, এই তো। এবং কোনটা কি সেটাকে তোমরা একটু ভালো করে আরো পড়ে নিবা। এখন যেহেতু প্লটটা হচ্ছে একটা বড় জিনিস, অতএব প্লটটা নিয়ে আমরা এখন কথা বলবো। প্লটের স্কোপ মানে কি, ওই যে অ্যামপ্লিটিউড বলা হয়েছিল না কিছু সংজ্ঞার ভিতরে? জি স্যার। হ্যাঁ, অ্যামপ্লিটিউড মানে কি, একটা নির্দিষ্ট লেন্থ বা সীমা। এখন যে ঘটনার কোনো সীমা নেই, সেই ঘটনা কি আমরা এনজয় করব খুব বেশি, বলো তো? না না স্যার। স্যার। আমরা কিন্তু বেশি এনজয় করতে পারবো না, কারণ ওর তো কোনো শেষ নেই। আমি তো ঠিক পাচ্ছি না দেখতে যে আমি কোথায় গিয়ে এর শেষ দেখব। অতএব যে ঘটনা চলতেই আছে চলতেই আছে। হ্যাঁ বলো। ভারতীয় সিরিয়ালের মতো। হ্যাঁ, ভারতীয় সিরিয়ালের মতো। হ্যাঁ, অবশ্য যারা দেখে তারা মানে ওইরকমভাবে একদম গ্লুর মতো আটকে থাকে টিভির সাথে, তারা দেখবেই দেখবে, না দেখলে যেন কিছু একটা মিস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্ট শেষ হয়ে যায়। যত বেশি লম্বা হয় তত কিন্তু ইন্টারেস্ট শেষ হয়ে যায় আস্তে আস্তে। বুঝতে পেরেছ? ওকে, তো এইভাবে মোটামুটি চলে। তারপরে দেখো, নাও বলছে দ্যাট দিস ডেফিনেশন হ্যাভ বিন স্টেপ, অর্থাৎ ডেফিনেশন দেওয়া হলো, পার্টগুলো দেওয়া হলো। এখন আই মাস্ট গো অন টু ডিসকাস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্ট। এখন অ্যারেঞ্জমেন্ট মানে প্লট নিয়ে কথা। ফর দিস ইজ অফ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্স ইন মানে কি বলো ট্র্যাজেডি। অতএব এটা হচ্ছে যেহেতু ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ। আই হ্যাভ অলরেডি লেড ডাউন দ্যাট ট্র্যাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যাকশন দ্যাট ইজ কমপ্লিট অ্যান্ড হোল অফ সাম অ্যামপ্লিটিউড। তাকে যে বলছে, হ্যাঁ, যেটা কমপ্লিট হবে এবং হোল হবে এবং অফ আ সার্টেন অ্যামপ্লিটিউড হবে। এই অ্যামপ্লিটিউড মানে কি হচ্ছে, ফর আ থিং মে বি হোল অ্যান্ড ইয়েট ল্যাক অ্যামপ্লিটিউড। যে একটা জিনিস পূর্ণাঙ্গ হতে পারে কিন্তু তার সীমাতে ল্যাক থাকতে পারে। ঠিক আছে, তো সীমাতে ল্যাক থাকতে পারে। যেমন একটা নাটক মনে করো 50 দিন রিপ্রেজেন্ট করতে হবে, আর একটা নাটক হচ্ছে সেটা একদিনেই তোমাকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করবে। যেমন হচ্ছে প্যাকেজ নাটক আর ধারাবাহিক নাটকগুলো, একটা নাটক আছে না? কোনটা বেশি আমরা এনজয় করি, প্যাকেজ নাটকগুলো নাকি ধারাবাহিক নাটকগুলো এনজয় করি? কোনগুলো? স্যার প্যাকেজ নাটক। হ্যাঁ, প্যাকেজ নাটকগুলো, যেগুলো একবারে দেখলেই শেষ হয়ে যায়, 30 মিনিট 40 মিনিট বা 50 মিনিট ঘটনাটা ঘটবে, আমরা এনজয় করব। ঠিক আছে, তো এইগুলো আমরা বেশ এনজয় করি এবং আকর্ষণীয় হয়। এর একটা অ্যামপ্লিটিউড আছে। আবার একটা হচ্ছে 50 দিন হবে, তারও কিন্তু শুরু এবং শেষ আছে, কিন্তু সেটা হচ্ছে অ্যামপ্লিটিউডটা একটু বড়, এবং হোল ঠিকই শুরু আছে শেষ আছে কিন্তু খুব বড়। তাই বলছে দেখো, নাও আ হোল ইজ দ্যাট। অতএব হোল বলতে আমরা কি বুঝি? হোল মানে কি বলো? মানে সম্পূর্ণ নাকি? আর সম্পূর্ণ বলতে আমরা বুঝি যার কি কি থাকবে, হুইচ হ্যাজ আ বিগিনিং, আ মিডল অ্যান্ড অ্যান এন্ড। সো হোয়াট ইজ হোল? হোল মানে হচ্ছে যে জিনিসের একটা শুরু থাকবে, তার মিডল মাঝখান থাকবে, আবার শেষ থাকবে। ঠিক অনেকটা ফার্স্ট ইয়ারে সেই প্যারাগ্রাফ পড়ার মতো নাকি? প্যারাগ্রাফ বা জি স্যার, প্যারাগ্রাফের মতো। ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে, তার একটা কনক্লুশন থাকবে। তো
তো প্রত্যেকটারই এইটা থাকতেই হবে, ঠিক আছে? শুধু বডি থাকলেই হবে না। হ্যাঁ, এবার সংজ্ঞা দিচ্ছে দেখো, বিগিনিং মানে কি? বিগিনিং বলতে আমরা কি বুঝি বলো? স্যার শুরু। মানে কি শুরু মানে কি? যার আগে আর কিছু নাই, নাই তো? শুরু মানে যার আগে আর কিছু নাই, পরে আছে, এই তো। বিগিনিং মানে যদি তার আগে কিছু থাকে তাহলে সেটা কি আর বিগিনিং হবে? হ্যাঁ, না স্যার। তাই সেটাও বোঝাচ্ছে। দেখো অ্যারিস্টটল এইভাবে বলছে যে আ বিগিনিং ইজ দ্যাট হুইচ ডাজ নট নেসেসারিলি কাম আফটার সামথিং এলস। মানে বিগিনিং কখনোই কোনো কিছুর পরে আসে না, ঠিক আছে তো? কারণ সেখান থেকেই শুরু, সে আবার কার পরে আসবে? অলদো সামথিং ক্যান এক্সিস্ট এলস এক্সিস্ট অর কামস আফটার, দেখ অ্যাবাউট আফটার ইট, কিন্তু তারপরে কিছু আসতে পারে। বিগিনিং মানে এমন কিছু যার আগে কিছু নাই, সে কারো পরে আসেনি, এই সরি সে কারো পরে আসেনি, কিন্তু তারপরে কেউ আসছে বা কোনো ঘটনা ঘটছে। এন্ড, এন্ড মানে কি? অ্যান এন্ড অন দ্য কন্ট্রারি ইজ দ্যাট হুইচ ন্যাচারালি ফলোজ সামথিং এলস আইদার অ্যাজ এ নেসেসারি অর অ্যাজ এ ইউজুয়াল কনসিকুয়েন্স অ্যান্ড ইজ নট ইটসেলফ ফলোড বাই এনিথিং। তাহলে যে শেষ, সে শেষের পর কি আর কিছু ঘটবে বলো? না স্যার। শেষের আগে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু শেষে আর কিছু ঘটবে না। অর্থাৎ শেষের শেষে কিছু নাই, শেষ মানে ওখানেই শেষ। তাহলে মিডিল কি? মিডিল মানে শুরুর পর থেকে আর শেষের আগে, নাকি? যা কিছু আছে জি স্যার। তাই হবে কি? শেষের আগে। middle। অতএব বলতেছে মিডিল ইজ দ্যাট হুইচ ফলোজ সামথিং এলস। মানে ফলোজ সামথিং এলস মানে কি? মিডিল হচ্ছে বিগিনিংকে ফলো করে, আর কি ইটসেলফ মানে কি কি হয়? ফলোড হয় কি দিয়ে? এন্ড দিয়ে, তাই তো? তাই বলতে দেখো, আর মিডিল ইজ দ্যাট হুইচ ফলোজ সামথিং এলস। তাহলে মিডিল কাউকে ফলো করছে, অ্যান্ড ইজ ইটসেলফ ফলোড বাই সামথিং এলস, এবং এরপরে কেউ তাকে ফলো করছে। তাহলে যে মিডিলকে ফলো করে সে কি হয় বলো? এন্ড। এন্ড, তাই তো? হ্যাঁ, যে মিডিলকে ফলো করে সে হয় এন্ড। আর যে মানে কি কি বলবো, যে বিগিনিংকে ফলো করে সে কি হয়? মিডিল স্যার। মিডিল। মিডিল হয়। হ্যাঁ, ব্যাপারটা এরকম। অতএব তিনি দেখালেন শুরু, শেষ বা মধ্য বলতে কি বোঝায়। অতএব যার এই তিনটা জিনিস থাকবে তাকে আমরা বলতে পারি হোল, কিন্তু এটা অ্যামপ্লিটিউড নাও বলতে পারি আমরা কিন্তু, ঠিক আছে তো? তাই বলছে দেখো, দাস ওয়েল কনস্ট্রাক্টেড প্লট মাস্ট নাইদার বিগিন নর এন্ড ইন এ হ্যাফাজার্ড ওয়ে। অতএব ভালো প্লট মানেই এলোমেলোভাবে শুরু বা শেষ হলে চলবে না, বরং মাস্ট কনফার্ম টু দ্য প্যাটার্ন আই হ্যাভ বিন ডেসক্রাইবিং। অতএব একটা নির্দিষ্ট প্যাটার্নে এটাকে কনফার্ম করতে হবে। অতএব যদি প্যাটার্ন না থাকে তাহলে সেটা ভালো ট্র্যাজেডি হবে না, ঠিক আছে? এবার তিনি বলতেছেন আমরা কি অ্যামপ্লিটিউড লিখতে গেলে কি এগুলো আনবো আমরা? সেটা পরে, আগে বুঝে নাও, যখন প্রশ্ন থাকবে তখন তুমি বুঝবে। আগেই কথা বলতে গেলে হবে? বলো, আগে বোঝো নাও যেটা আসবে কি আসবে না। হ্যাঁ, পড়তে পড়তে থাকো আগে। এবার বলছে দেখো, ফার্দার মোর হোয়াট এভার ইজ বিউটিফুল। সুন্দর যে জিনিসটা, মনে করো একটা, আমি বললাম একটা মেয়ে বা একটা ছেলে হ্যান্ডসাম বা একটা মেয়ে হচ্ছে সুন্দরী। কিভাবে তাকে আমি সুন্দরী মাপলাম? কোন দিক থেকে? তার হাতের জন্য, তার চোখের জন্য, তার চুলের জন্য, না তার আঙুলের জন্য, নাকি তার পুরো মানে কম্বিনেশনের জন্য? কোনটার জন্য? স্যার সবকিছু মিলাই। হ্যাঁ, মিলিয়ে। সব কিছুর কম্বিনেশনে আমি বলতেছি বিউটিফুল। এখন মনে করো একজনা নাকটা 1 হাত লম্বা, মানাবে? না স্যার। অথবা একটা মেয়ে মনে করো 8 ফুট লম্বা, মানাবে? না স্যার। আবার মেয়েটা মনে করো চেহারা কাটিং ঠিক আছে, কিন্তু 4 ফুট, মানাবে? না জি না স্যার। স্যার। হ্যাঁ, তার মানে লিলি যে যেটাতে যে পরিমাণ থাকা দরকার সেটাতে যদি সেই পরিমাণ থাকে এবং সব কিছুর কম্বিনেশন যদি ঠিক থাকে তাহলে তো আমরা বিউটিফুল বলি, তাই নাকি? প্রপারলি অর্ডার থাকে। তারপর জি দেখো স্যার। কোনোভাবে দেখো একটা মেয়ে মনে করো খুব সুন্দরী, ভালো কথা। সে মনে করো একটা কালো চশমা পরেছিল, তাকে দেখে তো মনে করো সব ক্রাশ খেয়ে গেছে। হঠাৎ করে সে তার চশমাটা মনে করো সরানোর পর দেখা গেল যে তার একটা চোখ একটু বাঁকা, অন্ধ। অন্ধ বা বাঁকা। কেমন টেরা। হবে? টেরা যেটা বললাম, তাহলে কেমন হবে? এবার সব সৌন্দর্য শেষ হয়ে যাবে, যাবে কিনা? হ্যাঁ, জি স্যার। এরকম যা ভেবেছিলাম সব শেষ হয়ে যাবে। একইভাবে মনে করো একটা মেয়ে দেখতে সুন্দর, তুমি তো মোটামুটি ক্রাশ খেয়ে গেছো, কিন্তু হঠাৎ করে যখন সে কথা বললো, তার কথা দেখা গেল পুরুষের মতো। কেমন হবে? সৌন্দর্য থাকবে? রিভার্সাল হয়ে যাবে। একদম রিভার্স, স্যার মাথা হ্যাং হয়ে যাবে। এত হ্যাং হয়ে যাবে না এরকম। অথবা দেখছো মোবাইলে তুমি প্রেম করেছো পুরো 10 বছর ধরে, এখন তুমি দেখা করবা, দেখা করার পর দেখা গেল যে সে মেয়ের বয়স হচ্ছে কত বছর?
তোমার দাদির বয়সে নাকি? সরি ইদানিং দেখাইতেছে এমন। হ্যাঁ, অথবা ছেলের বয়স দেখা যাচ্ছে তোমার বাবার বয়সে হচ্ছে না, এই যে বাবা বয়সে তো বিয়ে হচ্ছে, দাদুর বয়সের বিয়ে হচ্ছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো যখন ঘটে তখন কেমন হবে? তো এরকম আর কি, যে হোয়াট এভার ইজ বিউটিফুল হোয়েদার ইট বি আ লিভিং ক্রিয়েচার অ্যান্ড অবজেক্ট মেড আপ অফ ভেরিয়াস পার্ট, যে এটা বিভিন্ন পার্ট দিয়ে তৈরি, সেটা অবজেক্টও হতে পারে, কোনো লিভিং জিনিসও হতে পারে, মাস্ট নেসেসারিলি নট অনলি হ্যাভ ইটস পার্টস অর প্রপারলি অর্ডার, শুধুমাত্র পার্টগুলো জায়গা মতো থাকলেই হবে না, বাট অলসো বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাইজে হতে হবে। ফর বিউটি ইজ বাউন্ড আপ উইথ সাইজ অ্যান্ড অর্ডার, তাই তো? সাইজ এবং অর্ডারের উপরেই একটা বিউটি ডিপেন্ড করে। ওই যে বললাম না যে অর্ডার ঠিক মতো আছে কিনা, চোখের একটু বাঁকা অথবা দাঁতটা একটু উঁচু, তাই না? বা হচ্ছে পাটা একটু ছোট, বা হাতটার আঙুলটা একটু বড়, বা মনে করো কোনো মানুষের 6টা আঙুল থাকে, হ্যাঁ, মানে যে কোনোভাবে যদি অর্ডারলি না হয়, তাই তো, এবং নির্দিষ্ট সাইজের না হয়, তাহলে সেটা আর বিউটির মধ্যে পড়ে না। ঠিক আছে? তো কি বিউটিফুলের সংজ্ঞা বোঝা গেল, যে অ্যারিস্টটল কীভাবে সংজ্ঞা দিয়েছেন বিউটির? জি স্যার, সবকিছু পারফেক্টলি হতে হবে। পারফেক্টলি হতে হবে। আ মাইনিউটলি স্মল ক্রিয়েচার দেয়ারফর উড নট বি আ বিউটিফুল, দেখো খুব ছোট্ট জিনিস যেটা আমাদের চোখে ধরে না, তাকে কি আমরা বিউটিফুল বলতে পারবো? বলো। জি না স্যার, যেটা চোখ স্যার বলতে ভাবে পারবো সেটা যদি ডায়মন্ড হয়। হ্যাঁ, আমরা যদি চোখে ধরতেই না পারি তাহলে তো সেটাকে বিউটিফুল বলতে পারবো না। কারণ কি? উড নট টেক অলমোস্ট নো টাইম টু সি ইট অ্যান্ড আওয়ার পারসেপশন অফ ইট উড বি ব্লার্ড, তাহলে আমাদের পারসেপশনই তো কাজ করবে না, যে আমি কি দেখলাম, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখতে হয় তাকে আমরা বিউটিফুল না সেটা আমরা বলতে পারবো না। অন্যদিকে যদি নর উড অ্যান এক্সট্রিমলি লার্জ ওয়ান ফর ইট কুড নট বি টেকেন ইন অল অ্যাট ওয়ান্স, তাহলে একটা বড় জিনিস যেটা একবারে আমরা দেখতে পারি না, মনে করো হাতি দেখা, সেই অন্ধের হাতি দেখার মতো, অন্ধের হাতি দেখার গল্পটা মনে আছে? জি স্যার। হ্যাঁ, যদি মনে করো একটা করা হলো, যে এখন মনে করো একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? তো একটা ছেলের বা একটা ছেলেকে মেয়ের খুব পছন্দ হয়েছে, কিসের জন্য পছন্দ হয়েছে? যে মেয়েটার চুলগুলো সুন্দর, বা তার হাতগুলো সুন্দর, বা তার চোখগুলো সুন্দর, বা তার ঠোঁটগুলো সুন্দর, কোনো একটা জিনিস সুন্দর। এখন হচ্ছে ঠিক আছে, তোমার তার হাত পছন্দ হয়েছে, এখন তার হাতটা যদি কেটে তোমাকে দেওয়া হয়, হবে? জি না স্যার। সুন্দর থাকবে? অথবা চোখগুলো সুন্দর, তাই চোখটা তুলে এনে তোমাকে দিয়ে দেওয়া, চোখই যখন সুন্দর তো তোমাকে চোখগুলো দিয়ে দিলাম, যাও, সুন্দর তো থাকবে? হ্যাঁ, সিস্টেমের বাইরে হয়ে যাবে। হ্যাঁ, তা সেরকম একটা ব্যাপারটা, যে বিশাল একটা বড় জিনিস যা তুমি এক পলকে দেখতে পাচ্ছ না, একবার তুমি হয় চোখ দেখতে পাচ্ছ, না হয় তুমি তার পা দেখতে পাচ্ছ, না হয় তুমি তার বডি দেখতে পাচ্ছ, বা মাথা দেখতে পাচ্ছ, বা নাক দেখতে পাচ্ছ, কিন্তু তুমি পুরোপুরি একবারে চোখে পুরো বিষয়টা দেখতে পাচ্ছ, তাহলে তুমি কি ওটা বিবেচনা করতে পারবে যেটা সুন্দর না অসুন্দর? বলা যাবে? না স্যার। হ্যাঁ, বলা যাবে। না স্যার। অতএব এক্সট্রিমলি লার্জ, যেটা আমাদের চোখে একবারে আমরা দেখতে পাই না, যে কুড নট বি টেকেন ইন অল অ্যাট ওয়ান্স, কারণ কি ইটস ইউনিটি অ্যান্ড হোলনেস উড বি লস্ট টু দ্য ভিউ অফ দ্য বিহোল্ডার, অতএব যে দেখতেছে তার দৃষ্টিতে তার ইউনিটি এবং হোলনেসটা আসবে না। ঠিক অনেকটা ড্রামার মতো, ওই যে সিরিয়ালের মতো, যে কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় গিয়ে শেষ হবে আমার মাথায় আর পারতেছে না। অতএব যেমন বলছে, ফর এক্সাম্পল দেয়ার ওয়াজ এ ক্রিয়েচার 1000 মাইলস লং, মনে করো 1000 মাইল দূরত্বের একটা জিনিস আছে, ঠিক আছে? তো তুমি কি এক পলকে দেখতে পারবে এটা? তাহলে যেটা তুমি দেখতে পাবে না, তাহলে সেটা হোল হতে পারে, যে তার শুরু আছে শেষ আছে সবই আছে, কিন্তু আমি এক পলকে দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো না? বিউটিফুল বলতে পারবো না। ঠিক আছে? তো এইরকম হচ্ছে ব্যাপারটা। তাহলে বিউটিফুল হতে হলে কি থাকতে হবে? একটা সাম অ্যামপ্লিটিউড থাকতে হবে, তাই বলছে না? দেখো, সার্টেন অ্যামপ্লিটিউড থাকতে হবে, একটা নির্দিষ্ট সীমা থাকতে হবে, একটা হোলনেস থাকতে হবে, এবং কমপ্লিট ইন ইটসেলফ, বলছে না, কমপ্লিট ইন ইটসেলফ হতে হবে। তাহলে যদি হয়, তাহলে সেটাকে আমরা সুন্দর বলতে পারবো। এবার আসি আমরা, তাহলে এইটুকু বাদ দিলাম, এটাও একই কথা বারবার বলা হয়েছে। ঠিক একইভাবে সো টু প্লটস মাস্ট বি অফ আ রিজনেবল লেন্থ, তেমনি যে সিনেমা বা নাটক বা ড্রামা বা প্লে তুমি লিখবা, তার একটা নির্দিষ্ট লেন্থ থাকতে হবে। বলো তো, ফার্স্ট ইয়ারে যে ড্রামাগুলো পড়া হয়েছিল, সেকেন্ড ইয়ারে যে 5টা পড়েছিলাম, ঠিক আছে? তো এডিপাস রেস্ক, রাইডার্স টু দ্য সি, আর্মস অ্যান্ড দ্য ম্যান, অ্যাজ ইউ লাইক ইট, দ্য লায়ন অ্যান্ড দ্য তাই তো এর ভিতরে লেন্থ বড় ছিল কোনটা বলো তো? As you এবং You like it. অ্যাজ ইউ লাইক ইট পড়তে কি আমরা কিন্তু খুব একটা এনজয় করেছি, খুব বেশি এনজয় করেছি বলো তো?
হ্যাঁ না স্যার। হ্যাঁ মানে আমাদের আর রাইডার্স টু দ্য ম্যান এটা বেশি ভালো হ্যাঁ তাহলে লাগছে। ইডিপাস এবং রাইডার্স টু দ্য সি এটা ছোট ছিল এবং আমরা একবারে বিষয়টাকে এনজয় করেছি, তাহলে সেটা ভালো লাগছে। কিন্তু এই বিশাল কাহিনী আমাদের কাছে মাথায় ধরতেছিল না, ধরেনি বলে আমরা অনেক সময় বিষয়টাকে বুঝতে পারিনি কোথা থেকে কী হচ্ছে ঠিক মতো। হ্যাঁ কিছুটা প্লট বুঝেছি, কিন্তু কাহিনীর যে লেন্থ সেটা আমাদেরকে অনেক সময়, ক্যারেক্টার বেশি ছিল। হ্যাঁ ক্যারেক্টারও বেশি ছিল। তার হ্যাঁ ছিল এই জন্য মূল বিষয়গুলো দূরে চলে গেছে। হ্যাঁ তাই বলছে দ্য লিমিটস ইন লেন্থ টু বি অবজার্ভ, অতএব লেন্থের লিমিটটাকে তোমাকে ভাবতে হবে। তাই বলছে দেখো সো দে মে বি ইজিলি হেল্ড ইন দ্য মেমোরি, এই যে বলছে না মেমোরিতে যেন ধরতে পারে, আমি পড়ার পর আমি দেখার পর যেন আমার মেমোরিতে কাজ করে যে আমি কি দেখলাম। সুতরাং দ্য লিমিটস ইন লেন্থ টু বি অবজার্ভ ইন অ্যাজ ফার অ্যাজ দে কনসার্ন পারফরমেন্স অন দ্য স্টেজ হ্যাভিং নাথিং টু ডু উইথ ড্রামাটিক আর্ট, অতএব এখানে ওই স্টেজ ডিরেকশন ওসব দিয়ে কিচ্ছু হবে না যদি তোমার প্লট এত বড় হয় যে তুমি ধরতে পারছো না কাহিনী। For 1,000 tragedies had to be performed in the dramatic contest. They would be regulated in length by the water clock, as indeed it is said to. দেখো মানে কি একসময় নাকি এই ট্র্যাজেডি নিয়ে ইয়া হতো, প্রতিযোগিতা হতো, এবং তখন তো আর ঘড়ি ছিল না, তখন এই ওয়াটার ক্লক দিয়ে মাপা হতো ঠিক মতো যে ঠিক নির্দিষ্ট লেন্থের ভিতরে সে বলতে পারছে না। যেমন হচ্ছে না যে আমাদের যখন ইয়া হয় বিভিন্ন ডিবেট কম্পিটিশন হয়, টাইম কি ঠিক করে দেওয়া হয় না টাইম, জি স্যার। তাহলে বেশি বললেই কি হবে নাকি টাইমের মধ্যে তোমাকে যুক্তি উপস্থাপন করতে হবে, কোনটা? তুমি অনেক জানো, টাইমের মধ্যে। তুমি অনেক জানো, বিষয়টা সেটা শেষ সমস্যা করতে না, তুমি অনেক জ্ঞানী, তুমি অনেক জানো, কিন্তু 3 মিনিট বলা হয়েছে, তুমি 3 মিনিটের মধ্যে তুমি যুক্তি শেষ করতে পারোনি, এবং তুমি এই 3 মিনিটের ভিতরে মানে তোমার যুক্তি দিয়ে তুমি কনভিন্স করতে পারোনি, তাহলে তুমি কি সাকসেসফুল হবা বলো বক্তা হিসাবে? না স্যার। হবে না। তাহলে ওই টাইমের ভিতরে তোমাকে শেষ করতে হবে। উইথ রিগার্ড টু দ্য লিমিট সেট বাই দ্য নেচার অফ অ্যাকশন, দ্য লঙ্গার দ্য স্টোরি ইজ দ্য মোর বিউটিফুল ইট উইল বি, প্রোভাইডেড ইট ইজ কোয়াইট ক্লিয়ার। তার মানে কি লঙ্গার হোক আর যাই হোক, যদি ক্লিয়ার হয় তাহলে বিউটিফুল হবে। সুতরাং টু গিভ আ সিম্পল ডেফিনেশন আ লেন্থ হুইচ অ্যাজ আ ম্যাটার অফ আইদার অফ প্রবাবিলিটি অর অফ নেসেসিটি, লেন্থটা আমাদের প্রয়োজন হতে পারে অথবা সেটা প্রয়োজন নাও হতে পারে, কিন্তু হয়তো সম্ভাব্য প্রয়োজন বলে মনে করা হচ্ছে। allows of a change from misery to happiness or from happiness to misery is the proper limit of length to be observed, অতএব সেটা মিজারি থেকে হ্যাপিনেস হোক আর হ্যাপিনেস থেকে মিজারি হোক, আমাকে লেন্থটাকে কি করতে হবে, মেনে চলতে হবে। যেমন কমেডিগুলোতে ঘটে কি মিজারি থেকে হ্যাপিনেস, তাই না? একটু মিউট রাখো। জি স্যার। যেমন আর্মস ইয়া অ্যাজ ইউ লাইক ইটে কি দিয়ে শুরু হয়েছিল? অ্যাজ ইউ লাইক ইট কি দিয়ে শুরু হয়েছিল? ট্র্যাজেডি দিয়ে। স্যার দুইটা পরিবারের মিজারি দিয়ে শুরু হয়েছে নাকি? একদিকে হ্যাঁ ডিউক সিনিয়র আর একটা হচ্ছে অলিভার, এই সরি ইয়ার অরল্যান্ডো। হ্যাঁ কিন্তু শেষে হয়েছে কি হ্যাপিনেস দিয়ে। অন্যদিকে আমরা দেখতে পাইছি কি ইডিপাস রেস, তার সংসার খুব ভালো চলছিল নাকি, সন্তান টন্তার হয়েছে, বেশ ফ্যামিলি নিয়ে ভালোই চলছে, তাকে খুব সম্মান করছিল মানুষ ইত্যাদি, কিন্তু শেষ হয়েছে কি দিয়ে বলো? মিজারি দিয়ে। কিন্তু যদি লেন্থ ঠিক না থাকে তুমি পারফেক্ট ইফেক্ট দিতে পারবা না তুমি তোমার অডিয়েন্সদেরকে বা ভিউয়ারদেরকে। হ্যাঁ কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে স্কোপ অফ দ্য প্লট মানে তার কি থাকতে হবে, এটা হোল হতে হবে, থাকতে হবে এবং সার্টেন অ্যামপ্লিটিউড থাকতে হবে। তাহলে হোল বলতে কি কি বোঝানো হলো, অ্যামপ্লিটিউড বলতে কি বোঝানো হলো সেটা বোঝানো হয়েছে। এবার বলছে দেখো ইউনিটি অফ প্লট, এখন প্লটের ইউনিটটা রাখতে হবে। এতক্ষণ হলো কি স্কোপ, স্কোপ মানে কি সীমা, তাই তো, একটা নির্দিষ্ট লেন্থ এইটা। এখন ইউনিটিটা থাকতে হবে। ইউনিটিটা আবার কি জিনিস, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কি লিঙ্ক থাকতে হবে, তাই না? অনেকগুলো ঘটনা তুমি রিপ্রেজেন্ট করবা, ঠিক আছে তো, কিন্তু সেগুলোর সাথে যদি ইউনিটি না থাকে, যেমন আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম প্যারাগ্রাফ বা রাইটিংয়ে কি থাকতে হবে, ইউনিটি অফ থট থাকতে হবে নাকি? এখন তুমি বলতে চেয়েছো, মনে করো হচ্ছে যে তুমি বলতে চেয়েছো আমরা বুক ফেয়ারের ইম্পর্টেন্স নিয়ে কথা বলছি, যে ইম্পর্টেন্স অফ বুক ফেয়ার, আর তুমি লিখেছো কি ভিজিট অফ বুক ফেয়ার, তাহলে হবে বলো? হবে না, তাই না? হ্যাঁ তাই বলছে দেখো আ প্লট ডাজ নট পজেস ইউনিটি অ্যাজ সাম পিপল সাপোজ মিয়ারলি বিকজ ইট ইজ অ্যাবাউট ওয়ান ম্যান। হ্যাঁ অনেক সময় থাকে কিছু নাটক সিনেমা থাকে ওয়ান ম্যান নিয়ে, তারা মনে করে যে ওয়ান ম্যান ঘটনা হলেও নাকি সেখানে ইউনিটি থাকে না। ম্যানি থিংস কাউন্টলেস থিংস ইনডিড মে হ্যাপেন টু ওয়ান ম্যান অ্যান্ড সাম অফ দেম উইল নট কন্ট্রিবিউট টু এনি কাইন্ড অফ ইউনিটি। একজন বলছে একজন মানুষ তো অনেক কিছু করতে পারে, আবার ইউনিটি নাও থাকতে পারে। সিমিলারলি
হি মে ক্যারি আউট ম্যানি অ্যাকশনস ফ্রম হুইচ নো সিঙ্গেল ইউনিফাইড অ্যাকশন উইল এভার্স। একজন মানুষের তো জীবনে অনেক কিছুই করতে পারে নাকি, একজন মানুষের জীবনে অনেক কিছুই করতে পারে, কিন্তু সব ঘটনার মধ্যে কি ইউনিটি থাকবে বলো? সব ঘটনার মধ্যে ইউনিটি থাকবে না। তার মানে আমরা ফোকাস করব কি, একটা মানুষের পুরো জীবনটাকে কি ফোকাস করা যাবে একটা সিনেমা বা নাটকে, নাকি তার একটা নির্দিষ্ট সাইডকে রিপ্রেজেন্ট করতে হবে আমাকে? নির্দিষ্ট একটা সময় বা একটা বিষয়কে। যেমন আমরা কি এই যে ইডিপাস রেস পড়লাম, এই ইডিপাস রেসকে কি আমরা তার পুরো জীবনটা তুলে ধরতে পারতাম? তাহলে কি আর ড্রামা হতো? এরকম করে দেওয়া যেত? আনা যেত? আনা যেত না, ইউনিটি থাকতো না, তাই না? হ্যাঁ, এবং ঘটনাগুলো ইউনিটি, আমরা তার আগে পিছের কিছু ঘটনা ডায়লগের মাধ্যমে নিয়ে এসেছি, কিন্তু ইউনিটিটা এই জায়গায় যে আমরা জায়গাটা, তাই তো, তারপর হচ্ছে অ্যাকশনটা এবং হচ্ছে আমাদের টাইমটা আমরা ইউনিফাইড রাখতে পেরেছি, আনচেঞ্জেবল রাখতে পেরেছি, সেটাই আসবে। দেখো এখানে অনেকগুলো কথা বলা হয়েছে যেগুলো তোমরা অনেক, এগুলো পড়ে লাভ নেই, কারণ এখানে ঘটনাগুলো আমাদের জানা নেই, যে এক্সাম্পল জানা নেই সেটা নিয়ে আমরা যাবো না, পরে আসবে যখন সেগুলো আমরা জানবো। দেখো বলছে দাস জাস্ট অ্যাজ ইন আদার ইমিটেটিভ আর্টস ইজ ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশন ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য সিঙ্গেল অবজেক্ট। দেখো তাহলে কি হতে হবে, কোন একটা সিঙ্গেল ঘটনাকে নিয়ে আমরা কি করব, তার জীবনের একটা সিঙ্গেল ঘটনাকে নিয়ে আমরা ড্রামা লিখবো। এখন এই ইডিপাসের জীবনের অনেকগুলো ঘটনা হতে পারতো না বলো তো? অনেকগুলো নাটক হতে পারতো না এক একটা বিষয় নিয়ে? হতে পারতো কিনা বলো? পারতেছে। যে ওই যে জি স্যার, তার জীবনে এক একটা ঘটনা দিয়ে এক একটা নাটক হতে পারে। হ্যাঁ, যে একটা শুধুমাত্র তাকে ওই যে সিজারেন যে পর্বতে ফেলে আসা হলো, এই পর্বতে ফেলে আসা নিয়ে একটা ড্রামা হয়ে যেতে পারতো, হতো কিনা বলো? জি স্যার, ওইখানে তো কাহিনী বানাতে পারতো। তারপর হচ্ছে ওই যে পলিবাসের ফ্যামিলিতে যখন সে থাকলো, ওইটুকু নিয়ে একটা হতে পারতো, ঠিক আছে তো, যে সে আর তার বাবা মাকে ইয়ে করে সেই জন্য সে পালিয়ে গেল, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে এখন দেখো আমাদের ইডিপাস রেক্স যে ঘটনাটা, সে কি হলো, অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে সে দেশ থেকে চলে গেল, শেষ হয়ে গেল। কিন্তু এখানেই শেষ করা হয়নি, আরও ট্রিলজি করা হয়েছে, মানে আরও এরপরে দেখানো হয়েছে ওই ঘটনার প্রেক্ষিতে। কিন্তু এই ঘটনাটুকু তো কমপ্লিট, যে সে অন্ধ হয়ে গেল এবং সে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, মানে থিপসের কাহিনী শেষ, তাই না? এরকম। কিন্তু আমরা ইডিপাসের পুরো জীবনী নিয়ে আমরা ড্রামা করতে পারতাম না একবারে, ঠিক আছে, কারণ এখানে সিঙ্গেল, তাই বলছে যে এটা একটা ইমিটেটিভ আর্ট, আর অতএব ইচ ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশন ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আ সিঙ্গেল অবজেক্ট। সো টু দ্য প্লট of a play being the representation of an action must present it as a unified whole, ওই যে unified whole, and its various incidents must be so arranged that if any of them is differently placed or taken away of the taken away, the effects of wholeness will be seriously disrupted। মানে অনেকটা ঠিক জালের মতো। তাহলে এই ইনসিডেন্টগুলো এমনভাবে একটার সাথে একটাকে অ্যারেঞ্জ করতে হবে যাতে এর ভিতরে একটা ইনসিডেন্টকে যদি বাদ দেওয়া হয় তাহলে পুরো ঘটনাটা আমার কাছে ভালো লাগবে না, ঠিক আছে? অনেকটা ওই সেই পোশাকের মতো, কিছু কিছু পোশাক আছে যে একটা সুতা ছিঁড়ে গেলে বাকি আস্তে আস্তে সব সুতা খুলতে শুরু করে, একসাথে থাকে না, তাই না? তো ওইরকম একটা ঘটনা, যে ইনসিডেন্টগুলোকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে হবে। দেখো যে ইট ভেরিয়াস ইনসিডেন্টস মাস্ট বি সো অ্যারেঞ্জড দ্যাট ইফ এনি ওয়ান অফ দেম ইজ ডিফারেন্টলি প্লেস, যদি একটাকে কোনোভাবে সরিয়ে নেওয়া হয় অথবা ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়, দ্য ইফেক্ট অফ হোলনেস উইল বি সিরিয়াসলি ডিসরাপ্টেড, তাহলে একদম ঘটনাটার হোলনেস যেটা সেটা নষ্ট হয়ে যাবে। if the presence or absence of something makes no apparent difference, অতএব কোনো কিছুর উপস্থিতি বা অনুপস্থিতি যদি ওই নাটকের ভিতরে বা ঘটনার ভিতরে কোনো ইফেক্ট না ফেলে তাহলে আসলে ওটা কোনো পার্টই ছিল না, নাকি? কোনো পার্ট হবে? মনে করো কোনো একটা ঘটনার কারণে, মনে করো কোনো একটা ঘটনা আমি বাদ দিয়ে ফেললাম, ওই বাদ দেওয়ার কারণে আমার পুরো ঘটনাটা বুঝতে কোনো অসুবিধা হলো না, তার মানে যেটা বাদ দিলাম ওটা আসলে ওর এসেনশিয়াল পার্ট ছিলই না। কথা বুঝতে পেরেছো? ব্যাপারটা এরকম। অতএব ইট ইজ নো রিয়েল পার্ট অফ দ্য হোল। অতএব তার মানে কি, এইটুকু জায়গায় একটু খেয়াল রাখবা যে ঘটনাগুলোর অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর হতে হবে, এত পারফেক্ট হতে হবে যাতে কোনো একটা ঘটনা এলোমেলো হলেই পুরো ঘটনার মধ্যে একটা ইফেক্ট চলে আসবে, ঠিক আছে? এইটুকু নিয়ে কথা। তাহলে স্কোপ মানে কি, ইউনিটি অফ প্লট মানে কি? ইউনিটি অফ প্লট মানেই হচ্ছে ডিফারেন্ট ইনসিডেন্টগুলোকে কি করা, পারফেক্টলি অ্যারেঞ্জ করা, ইউনাইটেড করা, কানেক্টেড করা, এটার কথা মিলিয়ে এখানে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে পোয়েটিক ট্রুথ অ্যান্ড হিস্ট্রিক্যাল ট্রুথ। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখো, কারণ এর নিয়ে অনেক ব্রিফ কোশ্চেন থাকে যে হোয়াট ইজ পোয়েটিক ট্রুথ অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, বা হোয়াট ইজ হিস্ট্রিক্যাল ট্রুথ। হিস্ট্রিক্যাল ট্রুথ কি বলো তো?
কেউ কি একটু বলতে পারবা পড়ার আগেই যে পোয়েটিক ট্রুথ কি আর হিস্ট্রিক্যাল ট্রুথ কি? স্যার হিস্ট্রিক্যাল ট্রুথ হচ্ছে অতীত, শুধু অতীত নিয়ে আলোচনা করে। স্যার যেটা বাস্তবে ঘটছিল এমন কিছু অতীত, হুম এমন কিছু সত্য ঘটনা। আর পয়েটিক্যাল ট্রুথ হচ্ছে যেটা কবিরা নিজের ভাষায়, যেমন পয়েটিক লাইসেন্স দেওয়া হয় তাদেরকে, ওইটা ইউজ করে যেটা লিখছে। স্যার পোয়েটিক ট্রুথ হচ্ছে যে কবিরা নিজেরা অতীত এবং বর্তমান নিয়ে বিশ্লেষণ করে আবার ভবিষ্যৎ সম্পর্কেও তথ্য দিতে পারে। আচ্ছা, তো দেখি অ্যারিস্টটল কি বলে, ঠিক আছে? হুম দেখো তাহলে পোয়েটিক ট্রুথ এবং হিস্ট্রিক্যাল ট্রুথ বলতে কি বলছে একটু একটু দেখে নি, সংজ্ঞাগুলোটা ভালো করে খেয়াল রাখবা। দেখো এই লেখি কথা, ইট উইল বি ক্লিয়ার ফ্রম হোয়াট আই হ্যাভ সেইড দ্যাট ইট ইজ নট দ্য পয়েটস ফাংশন টু ডেসক্রাইব হোয়াট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড, অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। পয়েটদের কাজ কি? ইতিহাসবিদ এবং পয়েটদের কাজ কি আলাদা না? ইতিহাসবিদরা কোনো মিথ্যা ঘটনা বলতে পারবে? ইতিহাসবিদরা পারবে? জি না স্যার। হ্যাঁ, না স্যার। বা মন গড়া কোনো কাহিনী বলতে পারবে ইতিহাসবিদরা? না স্যার। জি না। তাহলে তাদেরকে রিয়েল ইনসিডেন্ট বলতে হবে, কোনটা অ্যাকচুয়ালি হ্যাপেন সেটা বলতে হবে। কিন্তু পয়েটদের কাজ কিন্তু অ্যাকচুয়ালি কি হ্যাপেন হয়েছে সেটা তাদের বলা উদ্দেশ্য না, ঠিক আছে? তো যেমন আমরা আবসালাম এবং অ্যাসিটেবল পড়েছি না, মনে আছে? জি স্যার। ওখানে জি স্যার। একদম বিবলিক্যাল কাহিনীকে কি হুবহু বলা হয়েছে ওখানে? জি না না স্যার, স্যার। ওই তো হ্যাঁ, ওখানে কিছু এই ক্যারেক্টার ব্যাপারটা অ্যাড করা হয়েছে যে ক্যারেক্টারগুলো বাইবেলে নেই, কিন্তু সিলসদের হ্যাঁ তিনি সেগুলো অ্যাড করেছেন। আবার কিছু হিস্ট্রিক্যাল কাহিনীও আনা হয়েছে, যে হিস্ট্রিক্যাল কিছু নাম আসা হয়েছে যে হিস্ট্রিক্যাল নামগুলো আসলে নেই, তারপরে তিনি হিস্ট্রিক্যাল নামগুলো অ্যাড করেছেন। তার মানে অ্যাকচুয়ালি কি ঘটলো সেইগুলো পয়েটদের বলা উদ্দেশ্য না। বাট দ্য কাইন্ডস অফ থিংস দ্যাট মাইট হ্যাপেন, কিন্তু ঘটনাগুলোর মাধ্যমে কি ঘটতে পারে, দ্যাট কুড হ্যাপেন বিকজ দে আর ইন সার্কামস্টেন্স আইদার প্রবাবল নেসেসারি, মানে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে, এইগুলো বলা হলো তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য আগে কি ঘটেছে, সত্য ঘটেছে না মিথ্যা ঘটেছে সেটা দেখা তাদের উদ্দেশ্য না, ঠিক আছে? তাই বলছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য হিস্ট্রিয়ান অ্যান্ড দ্য পয়েট ইজ নট দ্যাট দ্য ওয়ান রাইটস ইন প্রোজ অর আদার ইন ভার্স। অর্থাৎ হিস্ট্রিয়ান মানে সে প্রোজে লিখবে আর পয়েট লিখবে ভার্সে, এটা কিন্তু তাদের মেন পার্থক্য না, ঠিক আছে? তো তারপরে দ্য ওয়ার্ক অফ হেরোডোটাস মাইট বি পুট ইনটু ভার্স, তাহলে হেরোডোটাসকে কি বলা হয় বলো তো? ইতিহাসের জন্য। ইতিহাসকে বোঝায়। ইতিহাসের জনক বলা হয় নাকি? তাহলে সে হচ্ছে ইতিহাসের জনক, মানে ইতিহাসবিদ, হিস্ট্রিয়ান। তাহলে তার হিস্ট্রিগুলো যদি আমি ভার্সে লিখে দিই তাহলে কি কবি হয়ে যাবো নি? জি না স্যার। কবি না হবে। স্যার। তাই বলছে যে দ্য ওয়ার্ক অফ হেরোডোটাস মাইট বি পুট ইনটু ভার্স, এটা তো কবিতাতেও লেখা যেতে পারে। অ্যান্ড ইন দিস মেস্টিক্যাল ফর্ম ইট উড বি নো লেস আ কাইন্ড অফ হিস্ট্রি দ্যান ইট ইজ উইদাউট মিটার। অতএব সে মিটার দিই আর মিটার না দিই, এটা হিস্ট্রি ছাড়া আর অন্য কিছুই হবে না, এটা কবিতা কখনোই হবে না, আর তাকে আমরা কবিও বলতে পারবো না, ঠিক আছে? তো অতএব মিটার মানেই যে, তাহলে কি কবিতা মানেই কি মিটার থাকতে হবে বলো? জি হ্যাঁ, কবিতা মানে কিন্তু মিটার থাকতে হবে না। তাহলে মিটার থাকলে তো তাহলে কবিতা হয়ে যাবে সব কিছু, মিটারে দিলে কি কবিতা হয়ে যাবে? হুম, না স্যার। হ্যাঁ, তার কন্টেন্টটা হলো বড় বিষয়। মিটার অবশ্যই কবিতার একটা এলিমেন্ট মাত্র, কিন্তু মিটার থাকলেই সেটা কবিতা হবে না। অতএব তুমি ইতিহাসকে ছন্দে লিখলেই সেটা কবিতা হয়ে যাবে না। দ্য ডিফারেন্স ইজ দ্যাট দ্য ওয়ান টেলস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, তাহলে যা ঘটেছে তা বলা উদ্দেশ্য হলো হিস্ট্রিয়ানদের। দ্য আদার কাইন্ডস, দেখো, দ্য আদার অফ দ্য কাইন্ডস অফ থিংস দ্যাট মাইট হ্যাপেন, আর কবিদের কাজ হলো কি ঘটতে পারতো সেটা বলা। তাহলে কবিদের কাজ হচ্ছে কি ঘটতে পারতো সেটা বলা, আর হিস্ট্রিয়ানদের কাজ কি, যেটা ঘটেছে সেটা বলা। এটা বলা। ফর দিস রিজন পোয়েট্রি ইজ সামথিং মোর ফিলোসফিক্যাল অ্যান্ড মোর ওর্দি অফ সিরিয়াস অ্যাটেনশন দ্যান হিস্ট্রি। অতএব এ কারণে হিস্ট্রির থেকে পোয়েট্রি আরও বেশি ফিলোসফিক্যাল এবং বেশি ওর্দি অফ সিরিয়াস অ্যাটেনশন, ঠিক আছে? তো ফর হোয়াইল পোয়েট্রি ইজ কনসার্নড উইথ ইউনিভার্সাল ট্রুথ, হিস্ট্রি ট্রিটস অফ পার্টিকুলার ফ্যাক্টস। তাহলে পোয়েট্রি সবসময় ইউনিভার্সাল ট্রুথ নিয়ে কথা বলে। ম্যাকবেথও কি একটা হিস্ট্রিক্যাল কাহিনীর উপর ভিত্তি করে লেখা নিশ্চয়ই, তাই নাকি? কিন্তু জি, ওখানে স্যার। কি করা হয়েছে যে তুমি যদি খারাপ কিছু করো তাহলে তার শাস্তি তোমাকে পেতে হবেই। এখানেই পয়েটিক ট্রুথ উঠে এসেছে যে তুমি যেমন অ্যাকশন করবা তোমার অ্যাকশন অনুসারে সেভাবেই কি হবে, তার ফলাফল আসবে, ঠিক আছে? তারপরে দেখো, ফর হোয়াইল পোয়েট্রি ইজ কনসার্নড উইথ ইউনিভার্সাল ট্রুথ, তারা সবসময় ইউনিভার্সাল ট্রুথটাকে তুলে ধরে। হিস্ট্রিক্যাল ট্রুথে কি ঘটেছে বা কি ঘটে গেছে সেটা তাদের উদ্দেশ্য না,
আর হিস্ট্রি ট্রিটস অফ পার্টিকুলার ফ্যাক্টস বোথ তার হচ্ছে বাই ইউনিভার্সাল ট্রুথ আর টু বি আন্ডারস্টুড দ্য কাইন্ডস অফ আ থিং দেখো সার্টেন টাইপ অফ ম্যান উইল প্রবাবলি নেসেসারিলি সে অর ডু ইন আ গিভেন সিচুয়েশন। মানে ইউনিভার্সাল মানে কি, যেটা সবার ক্ষেত্রে ঘটবে না, বলো তো? জি স্যার। ইউনিভার্সাল মানে কি? সবার ক্ষেত্রে যেটা ঘটবে। যেমন আগুনে হাত দিলে পারে কি কি হবে, হাত পুড়বে না, এই তো নাকি সবারই পড়বে। সবারই পুড়বে। পূর্বে তো এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যে আগুনে হাত দিলে তোমার হাত পুড়বে। এখন বিবলিক্যাল একটা কাহিনী আছে আমাদের ইয়াতে, যে দানিয়েল নামে একজন ব্যক্তিকে, যে ছিল হচ্ছে গডের অনুসারে, গডকে খুব বিশ্বাস করতেন। তো একসময় কি হলো, যে মিশরীয় রাজা তাকে সিংহের খাতে ফেলে দিল। আরেকবার করলো কি, তাকে আগুনের মধ্যে ফেলে দিল, কিন্তু সে পড়লো না। আগুনে ফেলে দেওয়া হলেও সে পড়েনি। তাহলে এটা কি ইউনিভার্সাল ট্রুথ আর ওটা হিস্ট্রিক্যাল ট্রুথ? কোনটা? হিস্ট্রিক্যাল ট্রুথ। হিস্ট্রিক্যাল। হ্যাঁ, ওটা তো সবার ক্ষেত্রে ঘটবে না, ওটা সবার ক্ষেত্রে। কিন্তু ম্যাকবেথ যে কাজ করেছে, ম্যাকবেথের যে ঘটনাটা, ওটা যেই করবে সেই কি ওই সমস্যার মধ্যে পড়বে না, বলো তো? জি স্যার। এবং ম্যাকবেথের সাথে কি আমাদের দেশের রাজনৈতিক ঘটনাটাকে কি মিলানো যায় না? সম্পূর্ণ স্যার। যে ক্ষমতার লোভ মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে ক্ষমতায় থাকার জন্য তাকে একটার পর একটা খুন করতে হয় শেষ পর্যন্ত। খুন কি হয়েছিল না? হয়নি? সাথে সাথে তো এরকম ঘটনাগুলো, তাই বলছে অল দ্য ইট গিভস ইন্ডিভিজুয়ালস নেমস টু ইস ক্যারেক্টার। তাই বলছে যে অতএব একটা গিভেন সিচুয়েশনে কি ঘটতে পারতো, সেটা প্রয়োজনে হোক অথবা এমনিতেই হোক না কেন, যেটা সবার ক্ষেত্রেই ঘটবে, সেটাকে তুলে ধরাই হচ্ছে পোয়েট্রির কাজ। হিস্ট্রিতে কি ঘটেছে না ঘটেছে সেটা আমার বলার উদ্দেশ্য না, বুঝতে পেরেছ? এই জন্য দেখো আবার একজন কবির নাম, দ্য পার্টিকুলার ফ্যাক্টস অফ দ্য হিস্ট্রিয়ানস আর হোয়াট, দেখো যেমন অ্যালসিবিডেইস ডিড অর হোয়াট হ্যাপেন টু হিম, হোয়াট সে, এগুলো উদাহরণ যেহেতু নেই আমাদের ওটা বলা যাবে না। বাই নাও দিস ডিস্টিংশন হ্যাজ বিন ক্লিয়ার হোয়ার কমেডি ইজ কনসার্ন ফর কমিক পোয়েটস বিল্ড আপ দেয়ার প্লটস আউট অফ প্রবাবল অকারেন্সেস অ্যান্ড দেন অ্যাড বাই নেমস অ্যান্ড অকার টু দেম। আচ্ছা, এগুলো আমাদের বাদ দিই, এখানে ঠিক ওইগুলো আসছে না, জাস্ট একটু এক্সপ্লেনেশন আছে। এই জায়গায় একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে এই জায়গাতে। সুতরাং হোয়াট আই হ্যাভ সেইড মেক্স ইট অবভিয়াস দ্যাট দ্য পোয়েট মাস্ট বি আ মেকার অফ প্লটস রাদার দ্যান অফ ভার্স, সিন্স হি ইজ আ পোয়েট বাই ভার্চু অফ হিজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড হোয়াট হি রিপ্রেজেন্ট ইজ অ্যাকশন। অতএব ভার্স কি, দেখো বলছে কি, দেখো আ মেকার অফ, তার মানে একজন পোয়েটকে, দ্য পোয়েট মাস্ট বি আ মেকার অফ প্লটস রাদার দ্যান ভার্স। মানে কবি মানে কি, ছন্দে লিখবে? ছন্দ থাকতে হবে না প্লট থাকতে হবে, বলো? প্লট থাকতে হবে। প্লট থাকতে হবে, কারণ সিন্স হি ইজ আ পোয়েট বাই ভার্চু অফ হিজ রিপ্রেজেন্টেশন, এবং যা রিপ্রেজেন্ট করছে তা হচ্ছে অ্যাকশন। অ্যান্ড ইভেন ইফ হি রাইটস অ্যাবাউট থিংস হোয়াট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, এমনকি যদি সে এমন কিছু রিপ্রেজেন্ট করে যেটা অ্যাকচুয়ালি ঘটেছে, দ্যাট ডাজ নট মেক হিম এনি লেস দ্যান আ পোয়েট, for there is nothing to prevent some of the things that have happened from being in accordance with the laws of probability or possibility, and thus he will be a poet in writing about them. তার মানে হিস্ট্রিয়ানরা যা কিছু অ্যাকচুয়ালি ঘটেছে শুধু সেটাই তুলে ধরে, আবার আমাদের পোয়েটরা যা কিছু ঘটেছে সেটাও তুলে ধরতে পারে, যা কিছু ঘটতো সেটাও তুলে ধরতে পারে। ঠিক আছে তো? কারণ তাদের কাজ হচ্ছে কি, বলো? তাদের কাজ হচ্ছে ইউনিভার্সাল কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা, এবং সেই রিপ্রেজেন্টেশনটা কিসের মাধ্যমে হবে? ভার্সের মাধ্যমে নাকি প্লটের মাধ্যমে বা অ্যাকশনের মাধ্যমে হবে? হ্যাঁ, প্লট বা অ্যাকশনের মাধ্যমে হবে, যেটা আমরা দেখেছি বিশেষ করে এই যে তোমার, আমরা কি কি ড্রামা পড়েছি? তিনটা পড়েছি না? ডক্টর ফস্টার পড়েছি, ম্যাকবেথ আর মার্চেন্ট অফ ভেনিস পড়েছি, তাই না? হ্যাঁ, বলপনি পড়ি নাই, বা ওইটা কি জানো, ডাচেস অফ মালফি পড়ি নাই। হ্যাঁ, ডাচেস অফ মালফিটা পড়লে আরও ভালো করে বোঝা যেত এই জায়গায়। হ্যাঁ, যে মানে কিছু জিনিস আছে যেগুলো ইনসিডেন্টের একটা ঘটনার সাথে আর একটা লিঙ্কড, তুমি অটোমেটিক এর ভিতরে জড়িয়ে যাবা। হ্যাঁ, অনেক সময় এরকমটা হয় না আমাদের জীবনে, যে কিছু কিছু কাজের সাথে আমরা শখ করে জড়িয়ে পড়ি, কিন্তু তুমি শখ করে জড়াও আর এমনি জড়াও, জড়িয়ে যাওয়া মানে কি, তুমি কি আর ওখান থেকে বার হতে পারবা, বলো? না কোনো ইফেক্ট ওর ভিতরে থাকবে?
ওটা তো পরিণতি ভোগ করতে হবে। হ্যাঁ মানে ওটার ইফেক্ট থাকবেই। কেমন মনে করো তুমি আগে একটা বিয়ে করেছিলা, এখন তুমি এটা ডিভোর্স দিয়ে দিয়ে মনে করো তুমি এখন আর একজনকে বিয়ে করে শান্তিতে থাকবা। হ্যাঁ, এক্ষেত্রে শান্তিতে থাকা যাবে, কিন্তু আগের বিয়ের ইফেক্টটা কোনো না কোনোভাবে থাকবে না তোমার মনের ভিতরে। যদি কেউ মাদক দ্রব্য সেবন করে পরবর্তীতে সেটা বাদ দিয়ে দিল, তার এফেক্ট তাকে ভবিষ্যতে ভোগ হ্যাঁ হ্যাঁ করতে হবে। হ্যাঁ, যে মাদক বলো বিষ বলো নাকি, তার শরীরে কি ইফেক্ট কোনো না কোনোভাবে ফেলবেই। হুম, আচ্ছা, তো দেখো এই জায়গাতে আমরা তাহলে পয়েটিক ট্রুথ বলতে আমরা কোনটাকে বুঝছি আসলে? যেটা অরিজিনালি ঘটেছে সেটা, নাকি যা ঘটতে পারে ইউনিভার্সাল যেটা ট্রুথ সেটাকে বুঝিয়েছি বলো তো? ঘটতে পারে। হুম, সবার ক্ষেত্রে যেটা ঘটতে পারে নাকি, মানে ইউনিভার্সাল ট্রুথ যেটা, সেটাকে বলতেছি কি আমরা পয়েটিক ট্রুথ। বুঝতে পেরেছো? হুম, এখন সেটা সবার ক্ষেত্রেই প্রয়োগযোগ্য বা ঘটবে। হ্যাঁ, এই জায়গাটা এখানে সংজ্ঞাটাকে তিনি অবশ্য পরে আর ক্লিয়ার করেননি, এটা হলো ব্যাপার, ওটা আমাদেরকে আলাদা করে ওইটাকে মডিফাই করে বুঝে নিতে হবে। তাই বলছি দেখো, এগুলো এক্সপ্লেনেশন দেখো, ট্র্যাজেডির কথা একবার আছে, বলছে হাউএভার ট্র্যাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন নট অনলি অফ আ কমপ্লিট অ্যাকশন বাট অলসো অফ ইনসিডেন্ট দ্যাট অ্যাওয়াকেন ফেয়ার অ্যান্ড পিটি অ্যান্ড ইফেক্টস অফ দিস কাইন্ড আর হাইটেন্ড হোয়েন থিংস হ্যাপেন আনএক্সপেক্টেডলি অ্যাজ ওয়েল অ্যাজ লজিকলি, ফর দেন দে উইল বি মোর রিমার্কেবল দ্যান ইফ দে সিম মিয়ারলি মেকানিক্যাল অর অ্যাক্সিডেন্টাল। তাহলে অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা কোনটা আমাদের মনে বেশি ইফেক্ট ফেলতে পারে? কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা নাকি কোনো একটা অ্যাকশনমূলক ঘটনা, মানে একটা অ্যাকশনের কারণে একটা ঘটনা ঘটে গেছে, কোনটা আমাদের মধ্যে ভয় সৃষ্টি করবে বলো? হুম, একটা কারণে একটা ঘটছে হ্যাঁ, এটা। যেটা অ্যাকশনের মাধ্যমে ঘটেছে, তাই তো? কারণ তখন মনে জি হবে স্যার। আমিও তো এই কাজ করেছি, আমার জীবনেও তো জি স্যার। এরকমটা ঘটে যেতে পারে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, মেকানিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আলাদা, কিন্তু যেগুলো আর এই যেগুলো ঘটবে এগুলো হচ্ছে ইউনিভার্সাল, যেগুলো ঘটবে সেগুলো হচ্ছে কি ইউনিভার্সাল, এবং সবাই তার সাথে মিলিয়ে নিবে, যেটা তো আমার জীবনেও ঘটতে পারে, এরকম একটা কথা আসবে। এবং এর কারণে কি কি ঘটনা ঘটবে, যে যদি ট্র্যাজিক ইনসিডেন্ট হয় তাহলে সেটা আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার সৃষ্টি করবে। ঠিক আছে, এই কথা বলেছে। আচ্ছা, এখানে আবার কিছু উদাহরণ ব্যবহার করা হয়েছে, উদাহরণের দরকার নেই। তাহলে এই যে হিস্ট্রিক্যাল ট্রুথ মানে কি, যে হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড নাকি? হিস্ট্রিক্যাল ট্রুথ মানে কি, যেহেতু হিস্ট্রিয়ানদের কাজ হলো টু রিপ্রেজেন্ট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড রিয়েল ইনসিডেন্ট, আর পয়েটিক ট্রুথ হলো কি, যে হোয়াট মাইট হ্যাপেন দ্যাট ইজ ইউনিভার্সাল হুইচ উইল হ্যাপেন টু এভরি ওয়ান ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন অর সার্কামস্ট্যান্সেস। এইটাকে বোঝালে আমরা পয়েটিক ট্রুথ বলছি। হ্যাঁ, আর তাহলে কবিতার কাজ কি, হিস্ট্রিক্যাল ট্রুথ তুলে ধরা নাকি পয়েটিক ট্রুথ তুলে ধরা, কোনটা? স্যার পয়েটিক ট্রুথ, Poetic truth। হ্যাঁ, পয়েটিক ট্রুথটাকে আমরা তুলে ধরি। দেখো এই জায়গায় যদি আমরা একটু সংজ্ঞায়িত করি, বলছে দেখো, বলছে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল পয়েটিক ট্রুথ ইজ নট অ্যাবাউট ফ্যাকচুয়াল অ্যাকুরেসি বাট অ্যাবাউট রিপ্রেজেন্টিং ইউনিভার্সাল ট্রুথ। এই যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ, অ্যাবাউট হিউম্যান নেচার এক্সপিরিয়েন্স থ্রু দ্য ইমিটেশন অফ অ্যাকশনস অ্যান্ড ইভেন্টস। তার মানে প্রত্যেকটা অ্যাকশনের বা ইভেন্টসের ইমিটেশনে, ঠিক আছে তো, যেটা সবার ক্ষেত্রে ঘটতে পারে এমন কিছু ইউনিভার্সাল ট্রুথকে রিপ্রেজেন্ট করাই হলো কি পয়েটিক ট্রুথ। ঠিক আছে তো? বলছে ইট ইজ আ হায়ার ফর্ম অফ ট্রুথ অ্যাচিভ থ্রু ক্রাফটিং আ কম্পেলিং ন্যারেটিভ দ্যাট রিভিলস ইনসাইট অ্যাবাউট হিউম্যান কন্ডিশন ইভেন ইফ দ্য স্পেসিফিক ডিটেলস আর ফিকশনাল। সেটা ফিকশনাল হোক অথবা ট্রু ইনসিডেন্ট হোক। যেমন আবসালাম এবং অ্যাসিটাবলের ঘটনা, এটা কি পুরোটাই কি ফিকশনাল বা পুরোটাই হিস্ট্রিক্যাল, কোনটা? দুইটাই মিলে। নাকি দুটার মিলে? দুটো দুটা মিক্স। মিলে, তাই তো? হ্যাঁ, তাই বলছি দেখো, ইমিটেশন অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। অ্যারিস্টটল ভিউড পোয়েট্রি অ্যাজ আ ফর্ম অফ ইমিটেশন বাট নট আ মিয়ার কপি অফ রিয়েলিটি, শুধু রিয়েলিটি কপি করা না। ইনস্টিড পোয়েটস সিলেক্ট অর্ডার অর ইউনিভার্সালাইজ পার্টিকুলার ইভেন্টস অ্যান্ড ক্যারেক্টার্স টু রিভিল ইউনিভার্সাল ট্রুথ অ্যাবাউট হিউম্যান নেচার, ইমোশনস অ্যান্ড মোটিভেশনস। প্রত্যেকটা ঘটনার সাথে এরকম ব্যাপারটা আছে। আচ্ছা, এবং
পয়েটিক ট্রুথ কি হচ্ছে? বিয়ন্ড ফ্যাকচুয়াল অ্যাকুরেসি। এর ফ্যাকচুয়াল অ্যাকুরেসি কেউ খুঁজতে যাবে না, তাই না? ফ্যাকচুয়াল অ্যাকুরেসি কেউ খুঁজতে যাবে না। এখন তোমাদের থার্ড ইয়ারে এই যে ইয়া পড়তে গিয়ে একজন প্রশ্ন করেছিল আমাকে, প্রশ্ন করেছিলাম যে স্যার, সে আছো কি না, এই প্রশ্নটা আমি করেছিলাম যে স্যার ব্যারন যদি সে সময় কোর্টেই থাকে, তাই না? ব্যারন যে ওই যে লাভের যে অল্টার তৈরি করলো, অল্টার তৈরি করে যে সে পূজা করলো, সেখানে তার গ্লোভস টোভস ইত্যাদি দিল, এগুলো সে কোথায় পাইলো বলো? এগুলো সে কিভাবে করলো, কখন করলো, কোথায় পাইলো এগুলো? এগুলো হিসাব করে কি আমরা মিলাতে পারবো? মেলানো সম্ভব বলো তো? না স্যার। না স্যার, এদের একইভাবে- যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা নেই। একইভাবে তোমার হচ্ছে এই যে নম, সিলভ, স্যার এগুলো কোত্থেকে আসলো? এগুলো কি সত্যি? এগুলো কি কিভাবে সম্ভব? এইসব প্রশ্ন কি এখানে করা যাবে? না স্যার, এগুলো কাল্পনিক। হ্যাঁ, এগুলো ফিকশনাল, ইউ হ্যাভ টু বিলিভ। আমরা সেই ইয়া পড়ছিলাম, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেনের পড়তে গিয়ে সেকেন্ডের একটা থিওরি পড়েছিলাম। থিওরিটা কি ছিল? ওইলিগলি সাসপেনশন অফ ইজ ডিসবিলিভ। ডিসবিলিভ। হ্যাঁ, যে আমি ডিসবিলিভটা করবো না আপাতত, আমি সব বিশ্বাস করবো, যা বলবে কবি সব বিশ্বাস করবো, কিন্তু শেষে যে ট্রুথটা তুলে ধরবে সেইটাই হলো আমি বুঝতে পারছি কিনা, তাই না? যে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানিনার পরে আমরা বুঝেছি এটাই, যে কেউ পৃথিবীর ছোট থেকে বড় সকল বিষয়কে পারফেক্টলি ভালোবাসতে পারে, সে গডকেও ভালোবাসতে পারে, এটা তুলে ধরা। তাহলে এটুকু বুঝেছি, কিন্তু বাকি কি আর আমাদের অত মাথায় খেলেছে যে কোনটা ঠিক কোনটা ভুল? এরকম কি আমরা বলতে গেছি বলো? বলতে চাই নাই, বা ওগুলো আমরা যাবো না, তাই না? তো এরকমভাবে ওইরকম শিল্প আছে কি না, শিল্পটা কীভাবে ইয়া করলো, চুলটা কেমন করে চলে গেল স্যার আকাশে, চুলটা কখন গেল, তাই না? সেখানে গিয়ে সে স্টার হয়ে গেল কেন? এগুলো হিসাব করে কি আমরা বলতে পারবো? হ্যাঁ, না স্যার। এগুলো জাস্ট ফিকশনাল ইমোশনাল কিছু বিষয়, এগুলো আমার লক্ষ্য না। কিন্তু লক্ষ্য হলো একটা ইউনিভার্সাল ট্রুথকে তুলে ধরা, যে কেউ অতিমাত্রায় নিজেকে, হ্যাঁ, ওই যে মানে নিজেকে যে কি করবে না, নিয়ন্ত্রণ করবে না, ঠিক আছে তো, তার ক্ষতি হবেই হবে। এটা কি ইউনিভার্সাল ট্রুথ না? সে মেয়ে বলো আর ছেলে বলো, যদি কোনো মেয়ে নিজেকে দেখো, এই যে মানে কি ফেসবুকের আদলে অনেক কিছু মাথায় আসে, চোখে মুখে দেখি, হ্যাঁ, এখন তো মোটামুটি মানুষের মধ্যে মনে হচ্ছে বোধ শক্তি সব শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বোধ শক্তি যুক্তি যেন কিচ্ছু নাই, কে কি বলতেছে, কে কি করতেছে, হ্যাঁ, মানে এতে তো ফেসবুক চালাতে নিজেকে ছোট ছোট মনে হয়, অনেকটা সেই সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার মতো হয়, বুঝতে পেরেছো? যে তোমাকে যদি বলা হয় যে তুমি আসলে সিনেমা দেখতে গেছো, তুমি কি লুকিয়ে চুরিয়ে যাবা না প্রকাশ্যে যাবা বলো তো? সিনেমা হলে দেখতে যাওয়াটা কি খুব ভালো জিনিস আমরা মনে করি এখন? সিনেমা না দেখতে স্যার, লুকিয়ে যায়। আমরা অনেক সময় দেখতে গেলে লুকিয়ে যাই, কেমন জানি সিনেমা হলে যাওয়াটাকে আমরা একটা খারাপ বিষয় বলে মনে করি, ঠিক আছে? তো একইভাবে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থাকা এবং ফেসবুক দেখা নিজেকে একটু খারাপ বলে মনে হচ্ছে, কারণ কিছু কিছু এক্সপেরিয়েন্স এটা তো সবাই পাবে, তাই না? আমার ছেলেও ফেসবুক ইউজ করে, আমিও ফেসবুক ইউজ করি। এখন কিছু কিছু ঘটনা যেটা ভাইরাল ঘটনা সেটা সবার কাছে যাচ্ছে, তার মানে সেটা আমার ছেলেও জানে, সেটা আমার মেয়েও জানে, সেটা আমিও জানি, জানি কিনা বলো? দিয়ে জি স্যার। ওই বিষয়টা কেমন জানি আমাদের ভিতরে একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি করছে, এই আমার বাবা ফেসবুক চালায়, তার মানে হ্যাঁ আমার এই বিষয়টা আমার বাবা জানে, এরকম একটা আর কি। কেমন লজ্জা লজ্জা বোধ হবে না, একটু খারাপ বোধ জি হবে না? স্যার, অবশ্যই। তার মানে মনে হচ্ছে না ফেসবুক অ্যাকাউন্ট থাকাটা বা ফেসবুক ঘাটাটা এখন কেমন যেন একটা মানের মধ্যে চলে আসতেছে। এবং দেখো ফেসবুক ব্যাপারটা মানুষকে খুবই হালকা করে ফেলে। একজন সিরিয়াস মানুষ যাকে তুমি খুব শ্রদ্ধা করো, খুব ভালোবাসো, ঠিক আছে তো, তার সাথে তুমি সহজে মিশতেও ভয় পাও, কথা বলতেও ভয় পাও, কিন্তু তুমি তাকে দেখতেছো যে ফেসবুকে সে খুবই হালকামি কিছু করতেছে, হালকা ছবি দিচ্ছে, মানে সেজে গুজে ছবি দিচ্ছে। মনে করে একটা মেয়ে যে খুব বোরকা পরে ঘুরে বেড়ায়, পাবলিক প্লেসে গেলে খুব ভদ্রভাবে বেড়ায়, কিন্তু দেখা যাচ্ছে যে সে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে কি করছে, তার বরের সাথে বা তার বাবার সাথে ইয়া করে সে খোলামেলা ছবি তুলে সে ফেসবুকে পোস্ট করছে, তাহলে তার সেই জীবনের সিরিয়াসনেস থাকবে বলো তো? হ্যাঁ স্যার। জি না স্যার। তো তুমি লুঙ্গি পরে রাস্তায় বেরোতে পারো না, অথচ তুমি লুঙ্গি পরে কি করছো, গামছা পরে লুঙ্গি পরে বন্ধুদের সাথে খেলা করতে করতে তুমি ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেছো, তাহলে কি তুমি তো হালকা হয়ে গেছো মনে হচ্ছে। তোমার সেই সিরিয়াসনেসটা, তোমার প্রতি যে শ্রদ্ধাবোধ বা অন্য কিছু ছিল একজন মানুষের, সেটা কিন্তু হঠাৎ করে কেমন জানি কেটে যায়। আমি দেখেছি, আমার নিজের প্রতি আমি দেখেছি, বা আমার সাধ্যের বাইরে যাদেরকে আমি মনে করতাম, তার কিছু কিছু আচরণে আমি দেখেছি যে কেমন জানি হালকা হয়ে গেছে।
ঠিক আছে? তো ঠিক এই বিষয়গুলো গুপ্ত রাখা উচিত ছিল। সেই বিষয়গুলো যখন আমাদের কাছে অজান্তে প্রকাশ হয়ে যাচ্ছে, তার প্রতি যে শ্রদ্ধাটা বা হ্যাঁ, একটা ধারণা ছিল, হুম, সেটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। এই যে এই ব্যাপারটাই বলতেছি যে যে এই জায়গাগুলো আমি দেখলাম যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আমাদের সেই জায়গাটাতে এনে দাঁড় করিয়েছে এখন। হ্যাঁ, তো যাই হোক, আমার তো ফেসবুক বললাম তো আমি এখন প্রয়োজনে খুব বেশি ব্যবহার করতেছি না, মানে প্রয়োজনে ব্যবহার করতে হচ্ছে, তোমাদের সাথে লিঙ্ক করা, মেসেঞ্জার ইউজ করা, এগুলো তো লাগবে। কিন্তু আমার ফেসবুকের প্রতি আগে যেমন একটু ভিডিও টিডিও দিচ্ছিলাম ক্লাস, এখন এমনটা হয়েছে কি জানো, কিছু কিছু মানে ক্লাস দেখে বা ক্লাসের ব্যাপার দেখে আমার এখন আর ভিডিও দিতে ভালো লাগে না। কারণ কি, এই যে দেখবা যে কিছুদিন আগে একটা দেখলাম যে একটা পোস্ট দিয়েছে যে পরীক্ষার আগে যদি একদিনও তোমার ছুটি থাকে, সে ওই তুমি কোনো দিন পড়নি, তোমার ওই একদিনের পড়া দিয়ে তোমাকে ভালো রেজাল্ট করে দিবে। এটা কি সম্ভব বলো তো? আসলে হ্যাঁ, কোনোদিনই সম্ভব না। কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমি তখন মনে হচ্ছে যে তাহলে আমি আমার ছেলে মেয়েদেরকে বেশি বেশি পড়াচ্ছি না। আমার তো নিজেকে এখন লজ্জা লাগতেছে যে তোমাদেরকে বলতে যে তোমরা বই কেনো, তোমরা বেশি বেশি পড়ো, এটা বলতেই তো আমার লজ্জা লাগতেছে। কারণ এখন ফেসবুকে পুরোটা ভাইরাল, পরীক্ষার আগে 2 দিন ছুটি পাইলে তোমাকে ভালো রেজাল্ট করাই দিবে তারা। স্যার আমিও দেখছি স্যার। হ্যাঁ, তাহলে এ থেকে তো আমার নিজের লজ্জা লাগছে, আমিও কেন তাহলে ওদের মতো করে ভিডিও দিব বলো? আমি তো এগুলো করতে পারবো না, এটা তো আমার দ্বারা হবে না। এটা এটা আর এটা তো সম্ভবও না যে 1-2 দিনে তোমাকে ভালো রেজাল্ট করাই দিবে, এবং আমাদের ছেলে মেয়ে সেগুলো খাচ্ছেও। তাহলে এই জায়গাতে যদি আমিও আমার ওই জায়গাতে রিপ্রেজেন্ট, তাহলে আমার আর সেই জায়গাটা থাকলো বলো? পার্থক্য থাকলো? থাকলো না তো। না স্যার। হ্যাঁ, এই জায়গাগুলোতে মনে করো যে নিজের কাছে মনে হচ্ছে যে ফেসবুক একটা বাজে প্ল্যাটফর্ম, যেটা অনেকটা আমাদেরকে হালকামি করে ফেলেছে, পড়াশোনাকে একদম ছেড়াবেড়া করে ফেলেছে। হ্যাঁ, পড়াশোনা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখন আর নাই। শর্টকাটে শেখাচ্ছে যে একটা প্যারাগ্রাফ থেকে কেমন 10টা প্যারাগ্রাফ লেখা যায়, এটা শেখাচ্ছে অনেকটা সেই বিষের মতো করে, যে বিষ খালে তুমি মরে যাবা। তুমি এখন আমার কাছ থেকে বিষ কিনতে পারো। নেশার দ্রব্য যেমন অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন শিক্ষারও তেমনি শর্টকাট এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে হয়তো স্টুডেন্ট এখন বুঝতেছে না যে তার কি ক্ষতি হচ্ছে, কিন্তু সে আস্তে আস্তে কি সে বুঝবে না একসময় যে তার কি ক্ষতিটা হয়েছে। স্যার, একটা সময় প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হবে শিক্ষার অভাবে। না, সেটাই তো আমি যখন একটা স্টুডেন্টকে শর্টকাট মেথড শেখাবো, হয়তোবা সে এখন স্টুডেন্ট আছে বলেই সে বুঝতেছে না যে ক্ষতিটা কি হচ্ছে, কিন্তু যখন সে বুঝতে পারবে তখন কি সে আর শুধরাতে পারবে, এবং তার এই ক্ষতিটার জন্য কি আমি দায়ী হয়ে গেলাম না বলো তো? জি স্যার। তার এই জীবনের এই ক্ষতিটার জন্য কিন্তু আমি দায়ী হয়ে গেলাম, অথবা আমি একজন খুনি, তার একটা স্বপ্ন ধ্বংস করেছি আমি, তাকে শর্টকাট মেথড শিখিয়েছি। আমাদের এখন উদ্দেশ্য পাল্টে গেছে। আগে উদ্দেশ্য ছিল মানুষের পড়াশোনা করা, শিক্ষার জন্য, জানার জন্য, আর এখন উদ্দেশ্য হয়ে গেছে যে পাস করার জন্য বা রেজাল্টের সাময়িক সময়ের এক্ষেত্রে জন্য। এক্ষেত্রে আমার সবচেয়ে খারাপ লাগতো হচ্ছে 10 মিনিট স্কুল, বুঝতে পেরেছো? ওরা যে ক্রাশ কোর্স এটা ওটা করে ছেলে মেয়েদেরকে আলটিমেট পড়াশোনা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তখন তারা ভাবতেছে আরে পরীক্ষার আগে 3 মাসে একটা ক্র্যাশ কোর্সে ভর্তি হলে তো হয়ে যায়, কারণ এটা অ্যাভেলেবেল আছে, অত তারা সেটার অপেক্ষায় আছে। সেটা দিয়ে কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না, কিন্তু তারা ওটার স্যার, অপেক্ষায় এটার আছে। মধ্যে আমার চিন্তার মতো কিছু পাইলামই না। এটা হ্যাঁ, হুদাই কি তা আমার কাছে মনে সে হয় যে যার মতো দশ মিনিট মার্কেটিং বেশি করার শিখতে পারে, ব্যবসা আমি করে। বুঝি না। হ্যাঁ, এই জায়গাগুলোতে খুবই খুবই মানে মানে কি বলবো, আমারই মাথা ব্যথা করে এগুলো দেখবে। তখন মনে হয় যে আমি পড়ানো ছেড়ে দিব। ঠিক আছে, মনে হয় যে এটা খুব সস্তা এটা তো জিনিস। ওদের দোষ। ওরা চিন্তা করে যে এমন একটা পেজ করতে হবে যেটা করলে বর্তমান প্রজন্ম নিবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তাদের পরিকল্পনা আপনার পরিকল্পনা তো কখনই এক না স্যার, উদ্দেশ্যটা ভিন্ন আপনাদের। না, সেটাই তো বলছি যে 1-1.5 ঘন্টা ক্লাস দেখলে ছেলেপেলে এখন ভয় পাচ্ছে, কারণ যে অলরেডি সে 5 মিনিটের একটা ভিডিও দেখছে। পয়েটিক্স ফলো করো যে পুরো একটা ক্রিটিসিজম সেটা 2 দিনের ছুটি থাকলে নাকি সে পুরোটা বুঝাই দিবে এবং সে ভালো রেজাল্ট করাই দিবে। যারা বোঝার তারা বুঝতে চায়। আপনি তো জানেনই যে বর্তমানে সব সময় সব যেটা ভালো এটার লোক কমই থাকে, সুতরাং আপনার এটার সংখ্যা কমই থাকবে। এই জন্য আপনি মন খারাপ করলে হবে এটা না। মন খারাপ ভাইরাসের না, মতো পুরো আমি এখানে মন ছোটদের খারাপ মধ্যেও করছি না। ছড়াই গেছে, হ্যাঁ, একদম ক্লাস 6 to 10 এর বাচ্চারাও এরকম করে। এখন ওরা শর্টকাট খুঁজে সবকিছুতে, ওদের বুঝাইতে গেলে ওরা বলে ম্যাম এটা তো শর্টকাট মানে ভাবে করা যায়, আমরা ওইখানে দেখছি। বেসিক ওরা নিতেই চায় না। না ওটাই তো বললাম যে এতে তো ক্ষতি হচ্ছে। এতে বললাম যে আমার তো লজ্জা লাগতেছে যে আমি যে আমার ছেলে মেয়েকে বলবো যে তোমরা বই কেন, ছেলে মেয়ে স্যার বই পাওয়া যায় না। তাহলে যখনই বলছে বই পাওয়া যায় না, তার মানে কি? তার মানে এখন বই পাওয়া যায় মানে আমি যেটা বলতে চাই সেটা মানে হচ্ছে আউট অফ দ্য কি
কি আউট অফ দ্য টাইম হয়ে যাচ্ছে, মানে আমি যা বলতেছি সেটা এখন আউট অফ দ্য টাইম, তারা বই পাচ্ছে না, কারণ বই কিনছে না। হ্যাঁ, এই সময়টা খুবই কঠিন অবস্থা, এতে শিক্ষার যে কী ধরনের ক্ষতি হচ্ছে, আমি আমার জন্য মন খারাপ করছি না, এটা নিয়ে কথা না, কথা হচ্ছে যে এটা তো একটা খারাপ দিক যাচ্ছে, সেটা আমার সন্তানও তো এটাই করবে নাকি? যখন গতকালকে আমার একটা ফ্রেন্ড বলতেছে যে চলো অনলাইন করি, অনলাইনে 3 মাসের কোর্স কমপ্লিট করাই দিবে। আমি বলতেছি পুরো বছরের কোর্স আবার 3 মাসে কমপ্লিট হয়ে যায় কিভাবে? স্যার ওই যে আবার লেখছে যে 25 দিনে ইংরেজি শিক্ষা, এটা কি স্যার, এটা কি আসলে সম্ভব? এখন তোমরা জানো, আমার তো জীবনে আমি সম্ভব কিনা বলে এত তো ঠকানো হচ্ছে, আমি যে কথা বলতেই পারবো না। আমার স্টুডেন্টরা বলে যে স্যার এরকম এরকম, আমি বলছি আমার পক্ষে এটা সম্ভব না, আমি করাবো, যদি তুমি পড়তে চাও ভালো। অনেকে আছে দেখো এরকমটা ঘটে, তোমাদের ব্যাচেও এরকমটা ঢুকছে বা এরকম হচ্ছে, যে তারা চাচ্ছে যে অপেক্ষা আছে স্যার আপনি কবে ইয়া করবেন, কবে ওই যে এক্সাম প্রিপারেশন ব্যাচটা, আমি তো এক্সাম প্রিপারেশন ব্যাচটা করি হচ্ছে তোমাদের জন্য, বাইরে যদি কেউ ঢুকে তো ঢুকুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু টার্গেট হয় তোমাদের, কারণ একবার তোমাদের পড়ানো হয়েছে, জাস্ট রিভিশন করে সেটাকে আমরা চালাই। কিন্তু এই এক্সাম প্রিপারেশনে ঢুকে কেউ ভালো করতে পারবে হঠাৎ করে বলো? হ্যাঁ, এটা স্যার এটার আবার এরকম মাপ হয়ে যাওয়ার অবস্থা হওয়ার কথা। হ্যাঁ, ওই তো বললাম যে তাতে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। আমি তো থার্ড ইয়ারে এক্সাম প্রিপারেশন ব্যাচ এই জন্য করি নাই, মানে ওইরকমভাবে আমি ওপেনলি ইয়া করিনি, কারণ আমি জানি যে এই লেভেলে এসে অন্তত এখানে ঢোকানো মানে তাকে পুরো ঠকানো। সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে কিছুটা হতে পারে, কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ওই 2-3 মাসের স্বপ্ন দেখে নিয়ে আসা একদমই সম্ভব না, ওই কাজ করাই যাবে না, তার স্বপ্ন ভঙ্গ করা, টাকাগুলোকে হাতানো, এছাড়া কিচ্ছু না। ঠিক আছে, তো মানে খুবই কঠিন অবস্থা, যে কি বলবো, যাক ওগুলো কথা বলে তোমাদের আর সময় নষ্ট করব না। তো যাই হোক, এবার দেখো কথা আসতেছে যে কমপ্লেক্স এবং সিম্পল প্লট কাকে বলে। এখানে অবশ্য রিভার্সাল অনেক বিষয় আছে, এইটুকু শুধু আমরা একটু দেখে আজকে শেষ করব। দেখো সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স তো আমরা বুঝি নাকি? সিম্পল সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকে, কয়টা ঘটনা থাকে? একটা সিম্পল সেন্টেন্সে কয়টা ঘটনা থাকে? স্যার একটা ঘটনা থাকবে, তাই না? একটা অ্যাকশন থাকবে, অ্যাকশন মানে ভার্ব। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে একটা অ্যাকশন থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা থাকবে? তাহলে যতগুলো ক্লজ, তাই না, যতগুলো ক্লজ ততগুলো অ্যাকশন, তার মানে এর কোনো সীমা নেই, অসংখ্য হতে পারে। ঠিক ওইরকম ভাবে সিম্পল এবং কমপ্লেক্স প্লট বলতে আমরা কি বুঝি? দেখো বলছে বাই আ সিম্পল অ্যাকশন, না কি হলো এটা, আচ্ছা, বলছে বাই আ সিম্পল অ্যাকশন আই রিফার টু ওয়ান হুইচ ইজ আ সিঙ্গেল অ্যান্ড কন্টিনিউয়াস ইন দ্য সেন্স অফ মাই আর্লিয়ার ডেফিনেশন, যেটা আগে বলেছে আর কি, যে যেখানে সিঙ্গেল অ্যাকশন থাকবে এবং সেটা একবারে হয়ে শেষ হয়ে যাবে। ইন হুইচ দ্য চেঞ্জেস অফ ফরচুন কামস উইদাউট আ রিভার্সাল অর ডিসকভারি, তাহলে যেখানে কোনো রকম রিভার্সাল বা ডিসকভারি হবে না, রিভার্সাল বা ডিসকভারি হবে না, যেমন ঘটনা শুরু হয়েছিল তেমনটাই থাকবে শেষ পর্যন্ত। ঠিক আছে তো, কিন্তু ইডিপাসে কি রিভার্সাল হয়েছিল? জি স্যার। হ্যাঁ, এবং ডিসকভারি হয়েছিল যে সেই আসলে খুনি, হয়েছিল কিনা? তাহলে ইডিপাসের যে প্লটটা সেটা কি? সিম্পল কমপ্লেক্স প্লট। হ্যাঁ, তাহলে সিম্পল প্লটে কোনো রিভার্সাল থাকবে না, কোনো ডিসকভারি থাকবে না, জাস্ট সিঙ্গেল একটা অ্যাকশন হবে এবং সেটা কন্টিনিউয়াসলি একদম শেষ পর্যন্ত চলবে, যার ভবিষ্যৎ মানে তার কোনো ভাগ্য পরিবর্তন হবে না, তার চেহারার কোনো পরিবর্তন হবে না, সে 10 বছরে 10 বছরেই থাকবে বা 50 বছরে 50 বছরেই থাকবে। তাই বলছে আ কমপ্লেক্স অ্যাকশন ইজ ওয়ান ইন হুইচ দ্য চেঞ্জ ইজ অ্যাকম্পানিড বাই আ ডিসকভারি অ্যান্ড রিভার্সাল অর বাই বোথ। অথচ কমপ্লেক্সে হচ্ছে এমন একটা অ্যাকশন হবে যেখানে ডিসকভারি বা রিভার্সাল দুটা বা যে কোনো একটা দিয়েও পরিবর্তনটা হয়ে যেতে পারে। দিস শুড ডেভেলপ, তাহলে দেখো সংজ্ঞা একটা সিম্পল, যে সিম্পল অ্যাকশন মানেই দেয়ার উইল বি ওয়ান অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাকশন, ঠিক আছে তো, অ্যান্ড দ্য চেঞ্জ অফ ফরচুন কামস উইথ আ রিভার্সাল অর আ ডিসকভারি। এটা তোমাকে একদম সংজ্ঞাটা এরকম বলবা। অন্যদিকে আ কমপ্লেক্স অ্যাকশন ইজ ওয়ান ইন হুইচ দ্য চেঞ্জ ইজ অ্যাকম্পানিড বাই আ ডিসকভারি অর আ রিভার্সাল অর বোথ। এই দিস শুড ডেভেলপ আউট অফ দ্য ভেরি স্ট্রাকচার অফ দ্য প্লট, সো দে আর দ্য ইনএভিটেবল আর প্রবাবল কনসিকুয়েন্স অফ হোয়াট হ্যাজ গন বিফোর। অতএব কি ঘটছে আগের ঘটনার সাথে পরের ঘটনা কিন্তু রিলেটেড। And for there is a big difference between what happens as a result of something and what merely happens after it. দেখো এই ঘটনাটা কি দেখো, একটা বলছে there is a big difference between what happens as a result of something or else অথবা what merely happens after it। মানে কি, একটা হচ্ছে ওই ঘটনার সাথে কি ঘটে
দেখো বলছে আ বিগ ডিফারেন্স বিটুইন হোয়াট হ্যাপেন্স অ্যাজ দ্য রেজাল্ট অফ সামথিং, একটা ঘটনার রেজাল্টে কি ঘটতে পারে, আরটা হচ্ছে হোয়াট মিয়ারলি হ্যাপেন্স আফটার ইট। তাহলে একটা হচ্ছে ইউনিভার্সাল ঘটনা যেটা ঘটতেই পারে, মানে হোয়াট মিয়ারলি হ্যাপেন্স আফটার ইট মানে ওর পর ওটা ঘটবেই, ওর পর ওটা ঘটবেই। আর একটা হচ্ছে কি কোনো ঘটনার রেজাল্টে সবসময় যে ওটাই ঘটনা তাই না, মানে ওটার পরে যা ঘটেছে সেই ঘটনাটাই আমাকে বলতে হবে। বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা নিয়ে বড় কথা না, বড় কথা হলো সংজ্ঞাটা এখানে যে রিভার্সাল বা ডিসকভারি থাকা আর না থাকার সাথেই সিম্পল বা কমপ্লেক্স প্লটটাকে নির্ভর করছে। ঠিক আছে তো? ওকে, আগামী দিন আমরা রিভার্সাল ডিসকভারি এগুলো পড়বো। এখানে মোটামুটি 14 পর্যন্ত আছে না একটা না তোমাদের? জি স্যার 14, তারপরে হচ্ছে গিয়ে 24 আর 14 পর্যন্ত আছে তোমাদের, তাই তো? 14 না 16? স্যার 14 পর্যন্ত। 14 পর্যন্ত। তাহলে এগুলো ডিফারেন্ট পেয়ার্স অফ ডিসকভারি। আচ্ছা, এগুলো তো এমনি পড়েছিলাম, মানে নিজেরাই দেখো এগুলো পড়া মানে তার মানে এগুলো না থাকা সত্ত্বেও আমরা পড়েছিলাম আর কি। হ্যাঁ, এই যে দাগানো, এটা কত 19/7/8 পড়েছিলাম, 19/7/8 8 সালে। 8 সালে। আগে কত ছিল জানো? প্রথমে একটা সাল দেখেছিলাম। স্যার 8 সাল মানে সেকেন্ড ইয়ারে পড়তাম। বুঝতে পেরেছ? 2008 সালে এই সেকেন্ড ইয়ারে ছিলাম। সেকেন্ড ইয়ারে এটা সেকেন্ড ইয়ারে ছিল না, সেকেন্ড ইয়ারে ছিল না, কিন্তু সেকেন্ড ইয়ারে পড়েছিলাম হচ্ছে ওই যে ইডিপাসে তোমাদের জন্য পড়েছিলাম না আমি যেমন করে। জি স্যার। ইডিপাসের সময় কিছু পড়েছিলাম না পলিটিক্স থেকে? হ্যাঁ, তারিখ দিছিলেন কেন? বলো, বুঝি নাই তোমার কথা। আচ্ছা যাও, তাহলে এটা 9 তারিখে পড়েছিলাম, আবার ওদিকে 19 তারিখ। বললাম তারিখটা সিলেক্ট কেন তখন তারিখ? তোমার কথাটা ক্লিয়ার হচ্ছে না, আমি একদম বুঝতেছি না। কেউ একজন বুঝলে রিপিট করো তো। স্যার উনি বলতেছে যে তারিখটা কেন লিখছিলেন? ওই পড়তাম তখন তারিখ দেবে, এখনো বই টই পড়লে তারিখ দিয়ে রাখে কেন? ওই যে মনে পড়ে যে কোন সময় পড়েছিলাম বইটা। এখনো দেখো কিছু বই পড়লে যাতে আমার নাতিরা বলে যে আমার দাদু, আমার দাদুরা যেন বোঝে যে কোন সময় পড়েছিলাম, মানে কবে শেষ করেছি এরকম একটা ইয়ে থাকে, যেখান থেকে এটা এই পর্যন্ত শেষ করেছি, তারপর ওখান থেকে পরে এটা শেষ করেছি, এরকম একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তাহলে আজকে তাহলে এ পর্যন্তই। যে পর্যন্ত বললাম একটু ভালো করে রিভিশন দিবা। হ্যাঁ, যেগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো রিভিশন দিবা ভালো করে। এর ভিতরে সব কোশ্চেন আনসার আছে, তেমন কঠিন কিছু না।